দর্শক, মুসলিম সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান গত 3 দিন ধরে কারাগারে বন্দী। তাকে কোর্টে আত্মসমর্পণ করার পর আপনারা জানেন যে কারাগারে পাঠানো হয়েছে। গত 3 দিনেও এই অপদার্থ সরকার কোনো ওয়ে আউট করতে পারেনি তাকে কিভাবে জামিন দেওয়া যায়। অতিথি দিয়ে শুরু করি। নতুন অতিথি আজকে আমার চ্যানেলে প্রথম আসছেন সার্জিস আলম। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার সঙ্গে যোগ দিচ্ছেন। আপনাদের অত্যন্ত প্রিয়জন, অনলাইন হিরো, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, অনুসন্ধানী রিপোর্ট, যার অনুসন্ধানী রিপোর্ট এখনো খুব আলোচিত, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করবো, তার আগে একটা সুসংবাদ দেই, তাই না? মেলাদিন সুসংবাদ পাই না। প্রফেসর ইউনূসের নামে নাকি কেউ কটূক্তি করেছিল, তাই মামলা করে দিছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন? তারা যেভাবেই হোক প্রফেসর ইউনূসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 2টি ভিডিও ফুটেজ শেয়ার করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। দর্শক, চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব, তার আগে একটা সুসংবাদ দেই, তাই না? মেলাদিন সুসংবাদ পাই না। প্রফেসর ইউনূসের নামে নাকি কেউ কটূক্তি করেছিল, তাই মামলা করে দিছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন? তারা যেভাবেই হোক প্রফেসর ইউনূসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে, সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে। মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে, আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে। মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আজ একটা সলিড প্রমাণ দেব। দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর ইউনূসের সরকারের আশেপাশে আইসা ভিড়িছে, এবং কাউরে ওরা চিনতেছে না প্রফেসর ইউনূসের প্রশাসন। আসেন একটা এক্সাম্পল আজকে দেখি, এরকম অনেক এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল দেখব। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল, অর্থ পাচার, অনিয়ম, ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানির শেয়ার কেনা, মালয়েশিয়া, আরব আমিরাতে অর্থ পাচার করছে আওয়ামী লীগের আশীর্বাদ নিয়া। এডিটর সাহেব, দেখান না ওনার আওয়ামী প্রীতির কিচ্ছা, দেখান না, কয়টা ছবি দেখান একের পর এক কইরা, এটার পর একটা কইরা দেখান আর কি। আর এনা জাউরা সিল মেরে দেন প্রত্যেকটা ছবির উপরে। দেখেছেন হাসিনার মতো ফটো খিচিছে, আর সেটা দিয়ে ওর আকাম জায়েজ করিছে। এখন দেখেন ওই প্রফেসর ইউনূসেরও সারে নাই, উঠিয়ে গিয়া ফটো খিচিছে। দেখেছেন আমি কইছিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনূসকে এই সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের। ইন্টেলিজেন্সের চারপাশে ঘিরা থাকে, ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে, তাই না? ওই প্লেনে তার প্রফেসর ইউনূস একা যায়নি, আর অনেকে গেছে। সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারের, তারা প্রফেসর ইউনূসের ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনূস বলে দিবেন, আমি এটা বলছিলাম না? হ্যাঁ, কিন্তু প্রফেসর ইউনূস যেহেতু গো ধরিছেন বাচ্চা পোলাপানের মতো, যে আমার কথা শুনবেন না, তাই এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেখেন স্যার, কার লগে ফটো খিচিয়েছেন, দেখেছেন ওই আপনারে বেচবে। যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ, তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে। সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। ওরা তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য, ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে? আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না, বা ইউনিট সেন্টারের প্রধান না, আপনার একটা পজিশনের ভার আছে না? আপনার আশেপাশে যারা আছে তারা ভাল শুন। এই যে দেখেন তৌহিদ সাহেব গিয়া বসিছে ওই মিটিং এ বসিছে, দেখেছেন তৌহিদ সাহেব এইসব বালসাও ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না। আপনি গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে, আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে, এটা আপনার প্রবলেম। ওইখানে তো মেলা কাজ, ওইখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না। কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকসন হাইটে যান, সাধারণ বাংলাদেশিদের সাথে মেশেন, কথা বলেন। ধান্দাবাজদের সাথে ঢলাঢলি করেন কেন? আমি আপনার জায়গায় থাকলে কি করলাম ইনি জানেন? ওই টাইমটায় যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পাইতাম, তাহলে আমি কি করতাম? আমেরিকাতে গেছি তো, ওই যে ইলিয়াস, কনক সারোয়ার, শাহেদ আলম, মুনির হায়দার, জ্যাকব, নাজমুস সাকিব, টিটো, এই সবাই ডাকতাম, ওদের সাথে একটু কথা বলতাম। একসাথে যদি খাবার পাই একটা লাঞ্চ টাঞ্চ করলাম ইনি, বা ডিনার টিনার করলাম ইনি, ওদের বিপ্লবে কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম।
উনি যা নিয়ে আলাপ করেছেন, যা আউটপুট হয়েছে না ওই ভালসুনদের সাথে, ধান্দাবাজদের সাথে, তার সাথে 100 গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন। কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার। দেশ নিয়ে এরা সারাক্ষণ ভাবে, ধান্দা করে না কেউ। ইলিয়াস উবের চালায় পেট চালানোর জন্য, ধান্দা করে না। এরা পিওর মানুষ, পিওর মানুষ। দেশের কাছে কখনো কিছু চাইবে না, দিবে শুধু, দিছেও, এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা। এইবার আসেন আমেরিকা প্রশ্ন। আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনূস, এটা মেলাজন মাইন্ড করেছে, তো কেন আমেরিকার ব্লকে আমাদের যাওয়া উচিত না, আসেন সে বিষয়টা আলাপ করি। আমি প্রথমে বলি, বাংলাদেশকে আমেরিকা, ইন্ডিয়া, চীন কোন ব্লকেই যাওয়া উচিত না। তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত। কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে। কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি। এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন। কেন ভারত প্রশ্ন? ভারত আর আমেরিকা পুটকিতে পুটকিতে খাতির আছে, বুঝছাও। এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না। কেন পারি না? আরেকটু ব্যাখ্যা করে বলা দরকার। পুটকিতে পুটকিতে ক্যাঙ্কা খাতির। বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইল সবচেয়ে বড় প্রতিবন্ধক। সেই আমাদের 1971-এ মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে। প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে 25 বছরের একটা গোলামী চুক্তি সম্পাদনে, যেটা স্বাক্ষর করার পরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হইয়া পড়ে গেছিলেন। জানেন এটা? ওসমানী ওনারা কইছিল আপনি দেশ বেঁচে দিলেন এইভাবে। গত 15 বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্য সরকারকে বসায় রেখা, দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে। এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে, তাই না? ওরা আশ্রয় দিচ্ছে, তাই না? ও পালিচ্ছে, তাই না? আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে, আমাদের বিপ্লবের পিছনে লেগে আছে। আমাদের এই নবলব্ধ গণতন্ত্রকে চিতায় তোলার কোন চেষ্টা কি তারা বাকি রাখছে? রাখে নাই। এই প্রক্রিয়ায় তাদের বসানো ফ্যাসিবাদী ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে। এমন সব ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করছে যার তুলনা শান্তিকালীন সময় পৃথিবীর কোন দেশে নাই। কোন দেশে নাই, আপনি কোথাও খুঁজে পাইবেন না। 1,500-এর বেশি মানুষ মারিছে কয়েকদিনে। এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল। এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায়, সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব। ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী, এটা আপনারা জানেন। আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করেছে, পরেও শত্রুতা করবে, এখনো করিচ্ছে শত্রুতা। আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএনএর মধ্যে ঢুকে গেছে একেবারে। কংগ্রেস হোক, বিজেপি হোক, আর মমতা ব্যানার্জি হোক, কেউ এর থেকে বাইরে হবে না। এটা লিখে রাখতে পারেন। এইটা একটা অত্যন্ত ডেলিকেট সিচুয়েশন। আপনাকে যদি সামনে আগাইতে হয়, আমাদের দেশে খুবই স্ট্রং ভারত বিরোধী ভয়েস লাগবে, সক্রিয় কর্মপন্থা লাগবে। এবং যে কারণে হোক, আমি কাউকে এইটার জন্য মন্দ কথা বলবো না। পলিটিক্স যারা করে তারা এই পজিশনটা নিতে পারবে না সঙ্গত কারণে। আমি আর বিস্তারিত গেলাম না। একই সাথে বাংলাদেশ প্রশ্নে যে সমস্ত শক্তি ভারতের পক্ষ নিছে, ভবিষ্যতেও নিতে পারে, তাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানেই আমেরিকার ভূমিকার কথা আসছে। আমাদেরকে প্রশ্ন করতে হবে, বাংলাদেশ প্রশ্নে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে দাঁড়াবে? এই প্রশ্নের যথাযথ এবং নির্ভরযোগ্য উত্তর না পেলে আমরা কি আমেরিকাকে বিশ্বাস করতে পারি? আমার ধারণা আমেরিকা ভারতকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়াইতে পারবে না। তার কারণগুলো কি এটা ব্যাখ্যা করি। কেন পারবে না আসেন এটা ব্যাখ্যা করি। যে কোনো দেশের কোন একটা নীতি, পররাষ্ট্র নীতি বলেন আর রাষ্ট্রীয় নীতি বলেন না কেন, এটার কেন্দ্র একদম মূল বিষয়টা হলো জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ। আমেরিকার স্বার্থ কার সাথে বেশি? কেমনে বুঝবেন? বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? কেমনে বুঝবেন? কিছু ফিগার দিয়ে, কিছু ডেটা দিয়ে, তাই না? আমেরিকা তো একটা পুঁজিবাদী দেশ, তাই না? আমরা তো জানি। সুতরাং একটা পুঁজিবাদী দেশের মূল লক্ষ্য কি? মুনাফা তৈরি করা। আজকের দুনিয়া সব দেশের জন্য এটা প্রধান বিষয়। 2022 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ কত ছিল জানেন? $191 বিলিয়ন। একই বছর আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $14 বিলিয়ন মাত্র। ভারতে আমেরিকার রপ্তানি ছিল $78 বিলিয়ন, মানে আমেরিকা যেটা রপ্তানি করে ভারতে।
বাংলাদেশে আমেরিকার রপ্তানি ছিল $3 বিলিয়ন কম, 3 বিলিয়নের পৌঁছাতে পারে নাই। 2022 সালে ভারতে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $46 বিলিয়ন। আর ওই বছর বাংলাদেশে আমেরিকার সরাসরি বিনিয়োগ ছিল $0.5 বিলিয়ন, আধা। ফুটে পয়সাও দাম দেয় না আপনারে। এখন আপনারাই বলেন, আমেরিকার অধিক মুনাফা কার সাথে? বাংলাদেশের সাথে না ইন্ডিয়ার সাথে? ভারতের এত বড় রপ্তানি আর বিনিয়োগের বাজার বিসর্জন দিয়া আমেরিকা বাংলাদেশের সাথে থাকবে, এই চিন্তা আপনি কেমনে করবেন? দূর পটান আমাদেরকে, আমরা বুঝি না। আমেরিকা কখনো আপনারা পাত্তা দিবে? কখনো ভারতের উপরে দিবে না। ভারত যেটা বলবে সেটা আমেরিকা মাইনা নেবে, এটা লিখে রাখেন। 2 নাম্বার, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার নেতৃত্বে একটা কোয়াড হয়েছে না, জোট হয়েছে না? ওইটাতে ভারত অন্যতম সদস্য না? সদস্য তো। আমেরিকান প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক একটা কৌশলপত্র আছে, ওখানে কি বলছে জানেন? মানে ইংরেজিতে কইছে যে এ লাইক মাইন্ডেড পার্টনার অ্যান্ড লিডার ইন সাউথ এশিয়া। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? তো অর্থাৎ এটার মানে হইতেছে যে সমভাবাপন্ন মিত্র এবং দক্ষিণ এশিয়ার নেতা এবং কোয়াডের চালিকা শক্তি ভারত। এবং ওই কৌশলপত্রের অ্যাকশন প্ল্যান, একটা প্রধান অ্যাকশন হইল সাপোর্ট ইন্ডিয়াস কন্টিনিউড রাইজ অ্যান্ড রিজিওনাল লিডারশিপ। তার মানে হইতেছে ভারতের যে ক্রমাগত উত্থান এবং আঞ্চলিক নেতৃত্বকে সহায়তা করা। এটা লিখিত পরিতরে ভাই, প্রেসিডেন্টের ডকুমেন্ট, আমেরিকান প্রেসিডেন্টের ডকুমেন্ট। দেখেন, এইটা হইল ভারতের প্রতি আমেরিকার শীর্ষস্তম স্তরে সরকারি নীতি। আমেরিকান প্রেসিডেন্টের এই কৌশলপত্রে বাংলাদেশের নাম খুঁজে পাবেন? খুঁজেন, পাবেন না। আমি পাই নাই, আপনারা পাইলে জানায়েন। এরপরেও কি কেউ ভাববেন যে ভারতের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের পক্ষ নেবে? তৃতীয়ত, আমেরিকায় ভারতের যে হিন্দুত্ব লবি, সেটাকে ইসরায়েলি লবির কাছাকাছি শক্তিশালী মনে করা হয়। আমরা কিন্তু খুব একটা এই বিষয়ে সচেতন না। এই হিন্দুত্ববাদী লবির চাপে ক্যালিফোর্নিয়ার গভর্নর বর্ণ প্রথা, এটা ক্যালিফোর্নিয়ার সংসদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, ওইটাতে স্বাক্ষর করতে পারে নাই। এই যে অ্যান্ড্রু ককবার্নের যে প্রবন্ধ, এটাতে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং তাদের কার্যক্রমের বিশদ বিবরণ আছে, যা আমেরিকায় হিন্দুত্ববাদী লবির উত্থান এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব তুলে ধরছে। এর মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করি। যে এখানে দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যেমন হিন্দু আমেরিকান ফাউন্ডেশন HAF, আমেরিকান রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারে সক্রিয়। তারা মার্কিন রাজনীতিবিদদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের কাছে ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা তুলে ধরে। এইসব সংগঠন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে। যেমন তারা ভারতে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে তারা মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা করে, যেন তারা ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন এবং কাশ্মীর ইস্যুতে নীরব থাকে। 2 নাম্বার, 2014 সালে মোদির আমেরিকা সফরের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ওইখানে হিন্দুত্বপন্থী আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। মোদি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তখন তার উপরে 2002 সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আমেরিকার কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি আমেরিকা সফর করতে সক্ষম হয় এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে ব্যাপক সমর্থন পায়। এবং তার ওই সফরের সময় নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে তার জনসভা ছিল উল্লেখযোগ্য, যেখানে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তাকে সমর্থন জানাইছিলেন। এই প্রবন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের এই যে অনুচ্ছেদ 370, এটার পরিপ্রেক্ষিতে আমেরিকায় ভারতের অবস্থানকে সমর্থন জানাইতে সক্রিয় ভূমিকা নিয়েছিল। 2019 সালে ভারতের বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করছিল না, মনে আছে না? তারপরে এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করতে সচেষ্ট হয়, যেন তারা ভারতের এই পদক্ষেপের সমালোচনা না করে এবং এই বিষয়টাকে ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে। এই প্রবন্ধে আরো দেখানো হয়েছে যে কিভাবে হিন্দুত্ববাদী লবি ভারতে মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাগুলোকে নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বন্ধ করার চেষ্টা করছে। ভারতে গোহত্যার অভিযোগে মুসলিমদের উপরে হামলা যেগুলো হয় না এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো, মানে CAA এর মতো বিতর্কিত আইনের কারণে যে সমালোচনা বাড়তে থাকে, কিন্তু এই লবি মার্কিন রাজনীতিবিদদের প্রভাবিত করে যেন তারা ভারতের সমালোচনা না করে, বরং ভারতের সাথে সম্পর্ক মজবুত করার দিকে মনোনিবেশ করে। এবং এইভাবে ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আমেরিকায় তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব বিস্তার করছে এবং একই সাথে ভারতের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ওইখানে তো বাংলাদেশের অভিবাসীরা আছে। বাংলাদেশের অভিবাসীদের আমেরিকার রাজনীতিতে বস্তুত কোনো প্রভাব নাই। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আসলে নাই।
আমেরিকার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বাংলাদেশি থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠতে পারেন নাই। তাই এই হিন্দুত্ববাদী লবির সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। এই লবির শক্তি এবং তার নেতিবাচক প্রতিক্রিয়ার কথা ভাইবা আমেরিকার অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধাচরণ করবে না, এটা লিখে রাখতে পারে। এখন আপনারাই বলেন, বাংলাদেশ প্রশ্নে আমেরিকার উপরে ভরসা রাখা যায় ভারতের এইরকম রোলের উপরে? তা আমি তো রাখতে পারতেছি না। আমার মনে হয় যে কোনো বুঝমান মানুষ এটা রাখতে পারবে না। তবে বিশ্ব রাজনীতিতে শেষ কথা বললে তো কিছু নাই, তাই না? গত 1 বছরে ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি রাষ্ট্রগুলোতে ভারতের নীতির চরম বিপর্যয় ঘটছে। আমেরিকা যে আশা করছিল ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে, সেটা ভুল প্রমাণিত হয়েছে। উল্টা এই অঞ্চলে ইন্ডিয়া আউট এখন প্রায় চূড়ান্ত। এই অবস্থায় আমেরিকা হয়তো তার নীতি পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করতে পারে এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে তারা আরো সরাসরি সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে। আমি এই সম্ভাবনাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না, কারণ আমি যে কারণগুলো বললাম তাতে আমেরিকার উপরে ভারতের যথেষ্ট প্রভাব আগামীতেও বিদ্যমান থাকবে। এই কারণেই ডোনাল্ডকে দিল্লি হয়ে ঢাকা আসতে হয়, বুঝো নাই? এই জন্যে। তবুও তর্কের খাতিরে যদি ধৈরাও নি যে আমেরিকা বাংলাদেশের সাথে আরো নিবিড় সরাসরি সম্পর্কের উদ্যোগ নিবে, তাইলে আমাদের দুইখান কথা আছে। কি কথা? তাইলে আমি আমেরিকাকে বলবো যে আমাদেরকে দক্ষিণ কোরিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যেরকম ডিল দিছিলেন, আমাদেরকে ওইরকমকে ডিল দিতে হবে। তাইলে আমরা বাধা দিব না। আপনারা তো চীন থেকে বিশাল পরিমাণে বিনিয়োগ সরাই নিচ্ছেন অন্যান্য দেশে, তাই না? তো বাংলাদেশে তার একটা বড় অংশ নিয়ে আসেন। আমরা জিন্দাবাদ দিব, আমেরিকা জিন্দাবাদ। আমাদের তরুণদের মেধা এবং বীরত্ব তো সারা দুনিয়া দেখছে, তাই না? আপনারাও দেখেছেন। আগামী দিনের যে প্রযুক্তি ভিত্তিক যে বিশ্ব অর্থনীতির উন্মেষ ঘটছে, তারাও যেন সফলভাবে অংশ নিতে পারে, তার জন্য অ্যাকশন প্ল্যান করেন। আপনারা সরাসরি এবং আপনাদের মিত্রদের মাধ্যমে আমাদের অবকাঠামোতে বিনিয়োগ করেন, যাতে আমরা একটা বিশ্বমানের লজিস্টিক ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে পারি। আমাদের সামরিক বাহিনীর শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার একটা কার্যকর কর্মসূচি আমাদের সাথে বৈশাখ প্রণয়ন করেন এবং বাস্তবায়ন করেন। এই কাজগুলো করতে আপনাদের খুব বেশি যে খরচা হবে তা কিন্তু না, বরং একটা দ্রুত বর্ধনশীল বাংলাদেশ আপনাদের বাণিজ্য এবং বিনিয়োগের উল্লেখযোগ্য একটা ডেস্টিনেশন হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের গড়ায় এশিয়ায় আমেরিকার অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়ার গড়ায় থেকে খুব একটা কম ছিল না। আজ তারা কোথায় উঠে গেছে, আর আমরা 90 দশকে উঠতি এশিয়ান টাইগার হিসেবে স্বীকৃতি পাইছিলাম। গত 15 বছরে হাসিনার দুর্নীতি আমাদের প্রবৃদ্ধির 2 থেকে 3% খাইয়া ফেলছে প্রত্যেক বছরে। এইরকম দুর্নীতি না থাকলে আমরা ডাবল ডিজিট গ্রোথ করতাম সহজেই। ভেবে দেখেন, বিশ্বের 8ম জনবহুল এই দেশটা আগামী 10 বছরে কোথায় চলে যেতে পারে। তাতে আমাদের লাভ তো বটেই, আমেরিকারও লাভ। আমেরিকা আমাদের এই অভিযাত্রার সঙ্গী হইলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। আমেরিকাকে বলবো, ভারতের প্রবল চাপের সামনে আপনারা স্থির হইয়া দাঁড়ায় থাকতে পারেন নাই। গত নির্বাচন এটা প্রমাণ। আমাদের অনেক আশা দিয়া শেষ পর্যন্ত হাত ছেড়ে দিছিলেন। আমরা এত জীবন, এত রক্ত, এত অস্ত্র বিসর্জন কইরা গণখুনি হাসিনা এবং তার প্রভু ভারতকে হটাই দিলাম। আপনারা আবার আমাদের হাত ছেড়ে দিবেন না, দিয়া ভারতের কাছে ফেলে যাবেন না, সেই ভরসা আমরা কি করে করব? তখন তো আমাদের যেই লাউ সেই কদুর মতো অবস্থা হবে। এত কিছুর পরেও আপনারা যদি আমাদের সাথে সৎ বিশ্বাসে দীর্ঘমেয়াদী পারস্পরিক লাভজনক সহযোগিতার কাঠামোয় কাজ করতে চান, আমরা প্রস্তুত। কিন্তু আমাদের ডিল দিতে হবে দক্ষিণ কোরিয়ার মতো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির মতো। এই ব্যাপারে আমরা টনটনা, কোনো ছাড় নাই। আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি তার একটা খসড়া রূপরেখা আজকে দিলাম আপনাদেরকে। আপনারা এই পথে আগাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে এটা মনে রেখেন, ভিত্তিহীন আশ্বাস এবং অর্থহীন প্রতিশ্রুতির উপরে আমরা আস্থা রাখবো না। আমরা আমাদের সব পথ অপশন খোলা রাখবো। আপনারা যদি আমাদেরকে ভারতের হেজিমনির মধ্যে ফেলে রাখতে চান, তাহলে সেটা আমরা কোনোভাবে মেনে নেব না। মেনে তো নিবই না, দরকার হলে আবার প্রাণ দেব। তাইলে আপনারা তো দেখতেই পারতেছেন, এরকম হইলে এইটার বিরুদ্ধে আমাদের ফের রুখে দাঁড়াইতে হবে, ফাইট করতে হবে। এবং সেই লড়াই চীন যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে সেটাই হবে। কেস ক্লিয়ার, কথা ফাইনাল। আমার কথা কলে স্ট্রেইট। আমি কোনো হাঙ্কি পাঙ্কির মধ্যে নাই, আমি কোনো যদি কিন্তুর মধ্যে নাই। আমি এই প্রসঙ্গে মাহমুদুর রহমানের একটা কথা আপনাদের বলতে চাই। কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের হামলার পরে রক্তাক্ত হয়ে বলছিলেন, আমি একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো, লড়াই করব।
এই লড়াই কিন্তু উনি একা করেন নাই। এই লড়াইয়ে যে দ্বীপ তিনি জ্বালায় গেছিলেন সেটা দাবানল হয়ে ছড়ায় গেছে সারা দেশে। আমেরিকা যদি মনে করেন সামেসিকনে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেলবেন, তাহলে মনে রেখেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আমি এপিসোডগুলোতে একটা শহীদের গল্প বলি। আজকে যে গল্পটা বলবো সেটাও খুব মহাকাব্যিক গল্প, খুবই বেদনার গল্প। আসেন সেই গল্পটা শুনি। পুলিশের সন্তানের রক্ত আর আমাদের সন্তানের রক্ত এই বিপ্লবের মাটিতে আজ একাকার। বিপ্লবের মঞ্চে রাজারবাগের উপপরিদর্শক ময়নাল হোসেনের ছেলের রক্তও একাকার হয়ে গেছিল। আমরা পুলিশকে অনেক সময় শত্রু বলে মনে করি। হারুন, মনিরুল, বিপ্লবদের দেখেই এই ধারণাগুলি আমরা গড়ে তুলি। কিন্তু এই বিপ্লবের আর এক প্রান্তে ময়নালের মতো পুলিশ কর্মকর্তাও আছেন, যাদের সন্তানও সেদিন শহীদের তালিকায় নাম লিখিয়েছিল। সেদিন ছিল শনিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডগুলোতে ময়নাল হোসেন আর তার স্ত্রী ছোটাছুটি করছিলেন। হাতে তাইমের ছবি। তাইম ময়নাল হোসেনের ছেলে। কেউ কি দেখেছে তাদের 17 বছরের ছেলেকে? ঘুরছিলেন, ছুটছিলেন, হতাহতের তালিকায় নাম খুঁজছিলেন। কিন্তু যখন একজন সাংবাদিক ছবি দেখে মর্গে খুঁজতে বললেন, তখন তাদের দৌড় থামলো না। সেই দৌড়ে চলে গেলেন লাশ ঘর পর্যন্ত, মর্গে। যখন মর্গের দরজা খুলল, তারা দেখলেন তাইম ছররা গুলিতে রক্তে ভেজা দেহ নিথর হয়ে শুয়ে আছে। ময়নাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, আর তার স্ত্রী চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইর হয়েছিলি? এতদিন যে ছেলেকে আটকে রাখতে পারেননি, তাকে হারিয়ে ময়নাল তখনও বলছিলেন, স্যার, আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, স্যার, আমার ছেলে নেই। ময়নালের চোখে অশ্রু, আর সেই অশ্রুতে প্রশ্ন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? তাইম ছিল তাদের সন্তান, যেমন ছিল আমাদের। ময়নালের তাইম আজ শহীদি কাফেলার অবিনাশী নাম। বিপ্লবোত্তর বাংলাদেশে পুলিশকে আর শত্রু মনে করবেন না। পুলিশে শুধু হারুন, মনিরুল বা বিপ্লবেরা নয়, ময়নালের মতো বাবারাও আছেন, যাদের সন্তানেরা আমাদের এই বিপ্লবের অংশ। এই বিপ্লব এইভাবে পুলিশের সন্তানকেও বিপ্লবের মশাল নিয়ে রাস্তায় নামায়। যে ময়নাল তাইমের জন্ম দেয়, সেই ময়নালেরা আমাদের শত্রু না, আমাদের ভাই। সেই ময়নাল পুলিশ হয়েও গর্বে আমাদের মাথা উঁচু করে দেয়, এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়, যেই বাংলাদেশ মজলুম আর জালিমে বিভক্ত নয়, যে বাংলাদেশ শুধুই নাগরিকের, যাদের একটাই লক্ষ্য দেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া, যেখানে আমাদের চিত্ত ভয় শূন্য আর শির হিমালয়ের চাইতে উঁচু। আমরা দেশকে ওই উচ্চতায় নিয়ে যাব আমাদের শহীদের রক্তের কসম। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, মুসলিম সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান গত 3 দিন ধরে কারাগারে বন্দী। তাকে কোর্টে আত্মসমর্পণ করার পর আপনারা জানেন যে কারাগারে পাঠানো হয়েছে। গত 3 দিনেও এই অপদার্থ সরকার কোন ওয়ে আউট করতে পারেনি তাকে কিভাবে জামিন দেওয়া যায়। ইতিমধ্যে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে গতকাল আমাদের প্ল্যাটফর্ম থেকে। আজকে ঢাকা ইনকিলাব মঞ্চ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে মুক্ত করার ব্যাপারে। অর্থাৎ আমাদের এমন একটা অপদার্থ ব্যবস্থায় আমরা পৌঁছেছি যে 3 দিনেও কোন সহজ একটা পদ্ধতি বের করা যায় তাকে বের করার জন্য, তার কোনো ওয়ে আউট কেউ করতে পারছে না। তো আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আমরা অপদার্থ বলছি। তো আজকেও আমাদের প্রতিবাদ, মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর বিষয়ে আমাদের প্রতিবাদ অব্যাহত আছে। আপনারা জানেন যে তার মুক্তি পর্যন্ত আমরা প্রতিদিনই এই প্ল্যাটফর্ম থেকে আমরা ভার্চুয়ালি প্রতিবাদ অব্যাহত রাখবো। আজকে আমার কথা ছিল সাধারণ দর্শকদেরকে অন্তর্ভুক্ত করার,
আপনাদের যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি তাতে প্রত্যেকের এটা একটা সময় সাপেক্ষ কাজ, আমি দেখি আগামীকাল পারি কিনা, বাট যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন প্রত্যেককে আমরা বিভিন্ন ভাবে আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন, আমি যদি পরিচয় করে দিই, আজকে নতুন অতিথি দিয়ে শুরু করি। নতুন অতিথি আজকে আমার চ্যানেলে প্রথম আসছেন সার্জিস আলম। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সার্জিস ছাত্র গণ বিপ্লবের যেই সমন্বয়ক, তার অন্যতম একজন সমন্বয়ক এবং বেশ ভোকাল এবং অ্যাক্টিভলি তিনি ভূমিকা রাখছেন বিপ্লবের সময় তো বটে, বিপ্লব পরবর্তী সময়েও। সার্জিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, লেখক, সাংবাদিক, মেরিন ইঞ্জিনিয়ার, আমার নিয়মিত অতিথি জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে সাংবাদিক মাসুম মাহবুব। বাংলাদেশে তিনি অনেক প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়া দীর্ঘদিন কাজ করেছেন এবং এখনো তিনি অনলাইনে সক্রিয় আছেন, নানা বিষয় নিয়ে কাজ করেন তার নিজস্ব চ্যানেলে। মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন, অনলাইন হিরো, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, অনুসন্ধানী রিপোর্ট, যার অনুসন্ধানী রিপোর্ট এখনো খুব আলোচিত, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যিনি দ্বিতীয়বারের মতো আমার চ্যানেলে যোগ দিলেন, জনাব শরীফ ওসমান হাদি। ওসমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো দর্শক, আমরা আজকেও আসলে মাহমুদ ভাই গত 3 দিন ধরে জেলখানায়, তিনি তার অসুস্থ মাকে দেখার জন্য গেছেন। তিনিও একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, নানা শারীরিক জটিলতায় আক্রান্ত। প্রথম কথা হচ্ছে, তার জেলে যাওয়ারই কথা ছিল না যদি তারা সিদ্ধান্ত নিতে পারতো যথাযথভাবে। যেহেতু তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছে, অথবা তারা চেয়েছে মাহমুদুর রহমান জেলে যাক। এই সরকারের মধ্যে আপনারা জানেন যে হাসিনার ভূতেরা এখনো সক্রিয়, সেই ভূতেরা হয়তো চেয়েছে মাহমুদুর রহমান জেলে যাক। সেটি একটা কারণ হতে পারে, কারণ নানা রকমের উপায় থাকার পরেও মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হয়েছে এবং গত 3 দিনে এর কোনো ওয়ে আউট করতে পারে নাই। তো সরকারের যে অপদার্থ যে আচরণ আর কি, বা চরিত্র, সেটি ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে, ক্রমশ বেরিয়ে আসছে। কত অযোগ্যরা বসে আছে আমাদেরকে পরিচালনা করার জন্য, যদিও তারা মনে করে শাসন করতে বসছে, পরিচালনা করার জন্য। তো ইলিয়াস হোসেন, আপনাকে দিয়ে শুরু করি, যে কিভাবে দেখছেন যে 3 দিনেও আসলে মাহমুদ ভাইয়ের আমরা কোনো সুখবর পেলাম না, কিভাবে দেখেন আপনি? আপনার কাছ থেকে শুনি। জি, আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাদের এই যে আলোচনায় গতকালকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, আমার মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎ দেশে সুরসুরি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। আজকে কিছুক্ষণ আগে আমি 2টা টেলিভিশনে দেখলাম, একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আসিফ নজরুলের যেই শাশুড়ি, আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন, শাওন হুমায়ুন আহমেদের কি বলবো, স্ত্রী বলি, যাই হোক। তো হুমায়ুন আহমেদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি কাম বান্ধবী। তো এই শাশুড়ি কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। তিনি সেটা পোস্টটা বোধহয় 2020-21 এরকম, মানে এই উপদেশটা হওয়ার আগের ঘটনা। সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়েও সে ওই ওদের ক্লাসেরই, ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন, সে গিয়ে কোন একটা পোস্ট করেছে, আমি চিনি না তাকে, সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে। সেইটাতে পোস্ট করার কারণে শাওন আবার গিয়ে বলেছে, আমার জামাইয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। তো এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো হোক বদলি করে। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এটা পরিচালনা করার মতো সেই
প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ, আমাদের কথা শুনে নাই এই জন্য না, এমনিতেই নাই। এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পেশায় সে হইতে পারে সে বিচারক, হইতে পারে ব্যারিস্টার, হইতে পারে ওই ধরনের কোন একজন কেউ, তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে। আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই। এবং আসিফ নজরুল এখন যেটা করছে, বিভিন্নভাবে যেটা শুনছি, যে তিনি কোনো একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোনো একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার, উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন। কোনো নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন। আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না, এরকম টেলিভিশন মালিক তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে। এখন মূল কথায় আসি, যে আসিফ নজরুলকে আমরা গত 7-8 দিন ধরে এই মাহমুদুর রহমান ভাই দেশে যাবে এটা মোটামুটি ঘোষণা দিয়েই যাওয়া হয়েছে। এরকম না যে মাহমুদুর রহমান ভাই খুব গোপনে দেশে ঢুকেছেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না, যে উনি যে আসছেন ওনার ব্যাপারে তো সব তথ্য জানে, সরকারের কাছে আছে যে ওনার নামে কয়টা মামলা আছে, কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ওনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আসিফ নজরুল এই কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় 7 বছরের কারাদণ্ড, এই মামলার যে ধারা সেই ধারা অনুযায়ী এইটাতে তাকে জামিন দেওয়া সম্ভব হয় না। গতকালকেও যে কথাটাই বলেছে যে এখন কোনো সাধারণ সরকার নাই দেশে, এদেশে একটা বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে, এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল। বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা 19 থেকে 5 তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত ছিল সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে, 2 জন 5 জন 10 জন 20 জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে? এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? একজনকে আটক করা হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে 2 ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় নাই। এটা কিভাবে সম্ভব? সবকিছুই তো অস্বাভাবিক ভাবে চলছে। তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন, এত স্বাভাবিক, এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের, এটা আমাদের কাছে ভাল লাগেনি। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক টমক দিচ্ছি, এটাতে ওই গাধার পিছনে শ্বশুরি দেওয়ার মতোই মনে করছে যে যা যা শ্বশুরি দেয় দেখ, এটা চলে যাবে। এই জায়গায় কনক ভাই থাকা যাবে না। আমি আজকে আপনাদের যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে একদম যেগুলো যে অন্যায় অনিয়ম হচ্ছে, সার্জিস আলম এখানে আছেন, হাসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন, এই প্রশাসনের 2 জন ছাত্রদের প্রতিনিধিও আছেন। সো যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন। এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে, তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে, কাদের রক্ত গেছে, কিছুই জানে না। তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে, পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে। এখন এই লোকগুলো যে এইখানে আছে, এদের ব্যাপারে কথা বলবে, এদেরকে তো ফোর্স করতে হবে। সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশে দরকার। এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি মিনার ভাই, সরওয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে, মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে আমাদের শফিক রহমান, সবার সাথেই কথা হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটার নামটা এক্স্যাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখন আলোচনা হয়নি পুরোপুরি, তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধহয় থাকবে। আমাদের এই সংগঠন, এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না, যে সার্জিসরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি। আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন, ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি। আমরা এক একজনের পরিপূরক। বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে, গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন। তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে, এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নঈম নিজাম। তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে। আপনার কালবেলার যেই সন্তোষ শর্মা, সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমি অন্তত 5 জন আলেমের সাথে কথা বলেছি, 5 জন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন। তো এরা এখনো এখানে বসে আছে। এই সোমা ইসলাম,
ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে। রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে, কালকেও তাকে তার গাড়ির স্টিকার সহ গাড়িতে একদম পেয়ে গেছে। এরকম এই যে একটা বিশাল চক্র, তারা মনে করছে যে কয়দিন পরে স্বাভাবিক হয়ে যাবে, এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। সো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে, মালিক পক্ষের সাথে। মালিক পক্ষ যদি না শোনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আমি আমার প্রাথমিক বক্তব্য এতটুকু। আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ হবে। আমরা তার কথা বলছিলাম, এটা নিয়ে নিশ্চয়ই আমরা একটু কথা আগাবো এবং আমরা একটা ফর্মাল একটা ঘোষণা দিব। আমরা সমন্বয়কদের সঙ্গে কাজ করব, বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেখানে যেখানে আছে, কারণ এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এটাকে সহযোগিতা করা প্রয়োজন। কারণ বাংলাদেশের এত রক্তের পথের বিনিময়ে আমাদের যে বিজয়, সেটি টিকিয়ে রাখতে হলে আসলে সব দিক থেকে এক ধরনের চাপ, প্রেশার গ্রুপ তৈরি করতে হবে। সার্জিস, আমি আপনার কাছে আসি। এই যে মাহমুদুর রহমান সাহেব ধরেন কোর্টে আত্মসমর্পণ করলেন, তিনি জেলে পাঠিয়ে দেওয়া হলো। এখানে কিছু কথা বলা হচ্ছে যে মাহমুদ ভাইকে আমরা বলেছিলাম, তিনি কথা শুনেন নাই। তাকে বলেছিলাম আপনি হসপিটালে যান, হসপিটাল থেকে যে আবেদন করেন আপনি অসুস্থ, কোর্ট আপনাকে হসপিটালে থাকার ব্যবস্থা করে দিবে। অথবা আপনি কি বলে ওই যে ফৌজদারি কার্যবিধি 401 এর আওতায় আবেদন করেন, তাহলে আমরা মামলাটা স্থগিত করে দিব। অর্থাৎ ধরেন যেগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের কি বলবো, এক ধরনের ব্যাকডোরের পথ। মাহমুদ ভাই তো এই পথে যাবে না, এটা সবাই জানে। তো এখন এর বাইরেও পথ ছিল। সেই মামলা শফিক রেহমান, মিজানুর রহমান, ভুঁইয়া মিল্টন, তাদের আবেদনের প্রেক্ষিতে 1 বছর স্থগিত করা হয়েছে। তো ওই দুইজনকে কেন করলা রে ভাই? একসাথে সকল আসামির কার্যক্রম স্থগিত করে দিলেই তো হয়, একজন আবেদন করলেই তো হলো। ম্যাজিস্ট্রেট কোর্ট এই জামিন বা তাকে জেলে পাঠানোর বিষয়টা প্রলম্বিত করতে পারতো, সাথে সাথে পাঠাতে হবে এমন কোনো কথা নেই। হিয়ারিং আরো 3 দিন পরে করতে পারতো, 10 দিন পরে করতে পারতো। তো এই যে একটা অব্যবস্থাপনা, বা ধরেন সার্জিস, আপনি আন্দোলনের এই ছাত্র আন্দোলনের অনেকটা পুরোধার ভূমিকাতেই ছিলেন, যে গ্রুপটা আপনারা সামনে ছিলেন তার মধ্যে আপনি অন্যতম। আপনি কি মনে করছেন যে প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে যাচ্ছে, আর 7 দিন গেলেই 2 মাস পূর্ণ হবে। আর ইউ হ্যাপি উইথ দ্য পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট? আর ইউ হ্যাপি উইথ দেয়ার অ্যাক্টিভিটিস? হোয়াট ইজ ইউর অবজারভেশন? আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, শুধু আজকে এখানে নয়, আসলে বেশ কিছুদিন ধরে, 1 মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই, যেই ফর্মে দেখতে চাই, ছাত্র জনতার যে স্পিরিট ছিল, ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল, যেটি নিয়ে আমরা সেই 6 জুন থেকে শুরু করি 5ই অগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন, খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে, সেটি ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না। ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তাদেরকে আপনি 7 দিনও একদিন খুঁজে পাবেন না। সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই। এবং তারা যে কি কাজগুলো করছে, এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার
ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না। তারা কি কাজ করছেন, কিভাবে চলছে, কি ইমপ্রুভ হচ্ছে, এটিও তো আমাদের বলা প্রয়োজন। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন, এই জায়গাটিতে কাজ করেছি, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে। আমরা সরকারে নেই, এটা সত্যি, কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায়, সে রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে, তারা কি করছে, তারা এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না। আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি, এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক মতো কথা বলার সুযোগটি করতে পারি না, কিংবা করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না। সেই জায়গায় আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, এটি সত্যি যে 16 বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেম গুলো যেভাবে ধ্বংস হয়েছে, আমরা চাইলেই 2 মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না, কিন্তু একটি গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে। সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে, তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে, তারা সেটি মানুষের সাথে এই কমিউনিকেশনটি করছে, তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে। সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ায় তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না, এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সার্জিস, বলা হয়ে থাকে যে এইসব উপদেষ্টাদেরকে ছাত্ররাই আসলে নির্বাচন করেছে, ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য। যেমন ডক্টর ইউনূসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাকে রাজি করিয়েছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টাকেও বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন, আপনাদের মনোনীত উপদেষ্টা এরা। আসলে কি তাই? আপনারা কোন ক্রাইটেরিয়া এদেরকে উপদেষ্টা বানালেন না, মনোনয়ন করলেন? একেবারে এনজিও থেকে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষেত্রে যদি আমরা বলি, তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম, আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন, যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে, এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে। কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং এটাও তো সত্যি যে যেই দোসররা আসলে বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন ভূমিকায়, বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে, এটা যেন স্থায়িত্ব না থাকে, সেই জায়গায় তার মতো একটি ফেসকে আমরা উপযুক্ত মনে করেছিলাম, এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম। এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে, আমাদের লিয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে। এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি, সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসলে লিস্ট এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায়, সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল, যারা ছাত্র আন্দোলনকারী ছিল, সমন্বয়কারী ছিল, তাদের জায়গা থেকে ছিল, কিংবা বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না, আবার কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল। সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে, কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যাকে নিয়ে কমপ্লিটলি
এরকম একটা অ্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না। সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও কাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল। সামগ্রিক বিষয়ে যে নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে। কিন্তু এটা তো সত্যি যে এটি চিরন্তন কোনো পদ নয়। এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে, ঠিক আমরা একইভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গেছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না, যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, ভবিষ্যতের আখের গুছানো, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গায় সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না, ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন, সেটির জন্য আমাদের প্রতিবাদ করা, রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে আমরা সেই কাজটি আবার করতে প্রস্তুত আছি। আমি যদি একটু অ্যাড করি আপনার সাথে, ধরেন ওই যে আবার রাস্তায় দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, এত সময় আছে সময় নষ্ট করার? আমাদের 2 মাস হয়ে যাচ্ছে, 60 দিন আপনারা একটা রিভিউ করেন তার পারফরমেন্স কি করেছে এবং সেই অনুযায়ী একটা স্ট্রিক্ট আপনারা অবস্থান নেন। কারণ দেখেন ডক্টর ইউনূসের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন আছে, কিন্তু তার আশেপাশে যারা বসে আছেন তাদের কারণে কিন্তু আমরা ডক্টর ইউনূসকে সহ আমরা সমালোচনা করতে বাধ্য হব। আমাদের কিছু করার নাই আসলে। ডক্টর ইউনূস আমাদের অত্যন্ত সম্মানের একজন মানুষ এবং আমরা মনে করি আমাদের দেশের জন্য তার প্রয়োজন। আমাদের দেশের এই দুরবস্থা থেকে টেনে তোলার জন্য তিনি যথেষ্ট শক্তিমান একজন মানুষ। তো এবং উপদেষ্টাদের আমি যদি বলি যে আমি মাঝখানে অনেক আগে যখন এই সরকার গঠন হচ্ছে তখনই আমি বলছিলাম যে একজন উপদেষ্টাকে তৎকালীন ডিজিএফআই চিফ হামিদ, মেজর জেনারেল হামিদ 2টা গাড়ি চেঞ্জ করে ক্যান্টনমেন্টে নিয়ে একটা গোপন জায়গায় বৈঠক করে তার একটা তালিকা ধরাই দিচ্ছে। সেই উপদেষ্টার উপর ডক্টর ইউনূসের যথেষ্ট আস্থা ছিল, এখনো আছে, সে আসিফ নজরুল। তো অনেক কিছুই আসলে ব্যাহত হয়ে যায় অনেক কৌশলে, আমরা এগুলো বুঝিও না আর কি। কারণ সাখাওয়াত হোসেনের মতো একজন ব্যক্তি কি কারণে এখানে আসবে, আলিমা মজুমদার কি কারণে ঢুকবে, তারপরে আপনার এই যে ওই যে ব্যারিস্টার হাসান আরিফ অর্থাৎ বিপ্লবী চেতনায় ছাত্রদের শক্তিতে যে সরকারটা ক্ষমতায় আসলো সেই সরকারের সবার বয়স হচ্ছে 70 ঊর্ধ্ব, মানে ম্যাক্সিমাম আর কি, বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। কম্পেয়ার করলে আপনি দেখবেন 70 আপ সব। সো এগুলো এক ধরনের বিশাল, এইটাও এক ধরনের বৈষম্য আর কি, বিশাল বৈষম্য। তো আজকে আপনি একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুকে, আমি একটু আপনার সঙ্গে প্রসঙ্গটা শেষ করে সরি ইনার ভাই, মাসুম ভাই আপনার একটু, হ্যাঁ ঠিক আছে, শুনছি আমরা, খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে একটা পোস্ট দিয়েছেন আপনার ফেসবুকে, আমি দেখছিলাম যে 23 ঘন্টা আগে আপনি পোস্টটা দিয়েছেন যে গণ অধিকার পরিষদের রাশিদের রেফারেন্সে আপনি বলেছেন যে সমকাল পত্রিকায় নিউজ খুঁজেছেন যে সমন্বয়করা ডিসি নিয়োগ দিচ্ছে বা অন্যান্য জায়গায় হস্তক্ষেপ করছে, এরকম বেশ কিছু নিউজ কিন্তু আসছে আপনাদেরকে ঘিরে। এবং আপনার স্ট্যাটাসের যে টোন, মানে কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু নাই, বলে দেওয়া হচ্ছে এটা সমন্বয় করছে, এটা সমন্বয়কের সুপারিশ বা ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি মনে করেন যে আমরা যখন কাজ করতাম আমরা দেখতাম যে গোয়েন্দা সংস্থা নানা রকম ভাবে ফেব্রিকেটেড নিউজ করানোর চেষ্টা করতো, চরিত্র হননের চেষ্টা করতো, নানা রকমের আজে বাজে কমেন্টস করাতো, সেই জায়গাগুলো আপনারা সতর্ক আছেন কিনা? কারণ আমরা দেখছি যে মিডিয়াতে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, সেই হাসিনার লোকজনই বসা বিভিন্ন জায়গায় এবং নানা মেকানিজম করছে। তো আপনার এই স্ট্যাটাস বা আমি যা বললাম সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, আমি গতকালকে আসলে এর আগেই বেশ কিছু জায়গায় এটি দেখেছিলাম যে এরকম বলা হচ্ছে আর কি যে বাংলাদেশের 64 জেলার 64 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং এর মধ্যে নাকি 56 জন ডিসি, প্রথম কথা বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দোসর, দ্বিতীয় কথা যেটি বলা হচ্ছে সেটি নাকি আমি আর হাসনাত মিলে নিয়োগ দিয়েছি। তো তখনই আসলে আমরা এই জিনিসটিকে বেশি ওইভাবে পাত্তা দেইনি, কারণ আমরা এটি আসলে দেখছি যে বিভিন্ন জায়গায় এই গুজবগুলো ছড়ানো হচ্ছে।
ওই যে সিআরআই কিংবা হাসিনার যারা দোসর, তারা কিন্তু এখনো সবগুলো হারিয়ে যায়নি। কিংবা আপনি যদি লক্ষ্য করেন যে এখানে একটি গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীটি এখন তাদের ব্যক্তিগত কিছু দলীয় স্বার্থ এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে দেশের স্বার্থের চেয়ে, কিংবা এই ফ্যাসিস্টকে দমন করে একদম পতন ঘটিয়ে অ্যাকচুয়ালি এই বাংলাদেশের ছাত্র জনতার যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে একটি সরকার গঠন, সেই প্রসেসে যাওয়ার আগেই কিছু মানুষ যারা আসলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অ্যাকচুয়ালি এই যে সমন্বয়কদের নাম দিয়ে হোক কিংবা বিভিন্ন যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরকে কেন জানি তারা পটেনশিয়াল থ্রেট মনে করা শুরু করছে, এবং এখনই তারা উঠে পড়ে নেমেছে যে কিভাবে তাদের প্রশ্নবিদ্ধ করা যায়। কিন্তু তারা এখনো এটি ভাবতে পারছে না যে এই যদি বিভাজনটি সৃষ্টি করা হয় এবং নিজেদের মুখোমুখি করা হয়, তাহলে বিগত 16 বছরে যেমন সিঙ্গেল একটি রাজনৈতিক দল, সে যে দলই হোক না কেন, অসংখ্যবার চেষ্টা করার পরেও ফ্যাসিস্ট হাসিনার কিছুই করতে পারেনি। কি পরিস্থিতি আবার তৈরি হবে, নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাব, কিন্তু তারা তাদের যে ফায়দাটি নেয়ার চক্রান্ত করে আবার একটি বড় ক্ষতি করার সেই কাজটি তারা করে ফেলবে। তো সেই জায়গা থেকে আমরা এটিকে সেভাবে আমরা পাত্তা দেইনি। কিন্তু গতকালকে দেখলাম যে একটি কনফারেন্সে আসলে সেখানে আমাদের গণ অধিকার পরিষদের ক্যাম্পাসের বড় ভাই রাশেদ ভাই একদম ওপেন একটা ফোরামে, যেখানে অসংখ্য মানুষ রয়েছে, সেইখানে বিভিন্ন মহলের মানুষ রয়েছে, তাদের সামনে বলছে কোন একটি সমকাল পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা নাকি 56 জন ডিসি নিয়োগ দিয়েছি, আমরা নাকি আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে নতুন করে আবার স্থান করে দিচ্ছি, এরকম কথাবার্তা। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছিল যে তারা 18 কোটা সংস্কার আন্দোলনে ছিল, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, সেই জায়গায় ওই গুজব লীগের এক্সটেন্ডেড ভার্সনের মতো, পিয়ারের এক্সটেন্ডেড ভার্সনের মতো তারা যদি তরুণ প্রজন্মকে জাস্ট একটা গুজবের ভিত্তিতে কোন রকম ফ্যাক্ট চেক না করে একটি নিউজকে এভাবে অপপ্রচার করে, তাহলে তো তরুণ সমাজ বা আমরা যারা তাদের অনুজ রয়েছে আমরা এখানে আশাহত হই। তার চেয়ে সবচেয়ে বড় কথা, তিনি তো এই প্রশ্নটি যদি এমন হয়েও থাকে যে আওয়ামী লীগের দোসররা নতুন করে পুনর্বাসিত হচ্ছে 56 জন ডিসি, এই প্রশ্নটি তার কাকে করা উচিত? কেন এই প্রশ্নটি তিনি সার্জিস হাসনাতকে করবেন? এই প্রশ্ন তো করা উচিত যে জনপ্রশাসনে বসে রয়েছে ওই আলী ইমাম মজুমদার, তাকে আজ থেকে প্রায় 1 যুগ আগে যে আলী ইমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব ছিল 1/11 সময়, সেই আলী ইমাম মজুমদারকে এই 16 বছর পরে বাংলাদেশে কি এতই যোগ্য মানুষের অভাব পড়েছিল ওই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য যে তাকে এই পুরো বয়সে টেনে হিচড়ে এখানে আবার বসাতে হবে? যে আলী ইমাম মজুমদার ওই 1/11 সময় সার্ভ করে এসেছে, এবং এই 1/11 নির্বাচন স্টিল প্রশ্নবিদ্ধ। ওই নির্বাচন কি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিনা এই বিষয়ে অসংখ্য কথা রয়েছে। সেই জায়গায় ওই আলী ইমাম মজুমদারকে এখানে এসে বসানো হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, আলী ইমাম মজুমদারের পিএস কাকে করেছে? তিনি পিএস করেছে আহসান কিবরিয়া নামের এমন একজন ব্যক্তিকে, যিনি বিগত 9 বছর ধরে ওই প্রধানমন্ত্রী কার্যালয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে একজন গুরুত্বপূর্ণ একজন এজেন্ট হিসেবে কাজ করেছে। তিনি 5 বছর ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ছিল, 4 বছর ধরে 2 মেয়াদে মহাপরিচালক অ্যাডমিন ছিল প্রশাসনে। তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের, শেখ হাসিনার কার্যালয়ের যে মহাপরিচালক বিগত 4 বছর ধরে, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সেদিনও যে ওই কার্যালয়ের মহাপরিচালক, তাকে এনে তিনি পিএস বানালেন। এই যদি আওয়ামী লীগের ছাত্রলীগের দোসরদের আবার পুনর্বাসিত হয়, তাহলে সেটি কার মাধ্যমে হচ্ছে? তাহলে এই প্রশ্নটি আলী ইমাম মজুমদারকে করা উচিত, আহসান কিবরিয়াকে করা উচিত। তারা কিভাবে ওই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে থাকে তাদেরকে প্রশ্ন করা উচিত। সচিবালয়ের ভিতরে এখনো কিভাবে টাকার লেনদেন হয় তাদেরকে এই প্রশ্নটি করা উচিত। সচিবালয়ের ভিতরে 2 মাসের মধ্যে 3টি প্রমোশন পেয়েছে, বঞ্চিতর নাম ভাঙিয়ে খাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে, অথচ তাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো কোনো বিবেচনা না করে বঞ্চিত একটি জাস্ট নাম দিয়ে তাদেরকে এভাবে পুনর্বাসিত করা হচ্ছে। আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে, সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে। এগুলো কোথা থেকে হচ্ছে? এগুলোকে আমরা দিচ্ছি? আমরা কোন অথরিটি? আমরা আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না, এই সরকার গঠনের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে,
কোনোদিন আলী ইমাম মজুমদার সাথে আমাদের 1 সেকেন্ডের কথা হয়েছে, না সামনাসামনি না ফোনে। আমরা মনেই করি না যে আমরা ওই অথরিটি যে গিয়ে একজন ডিসি নিয়োগ দিবে, একজন সচিব নিয়োগ দিবে। আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো তুলবো, এই অসঙ্গতিগুলো তুলে ধরবো। ছাত্র জনতার স্পিরিটের সাথে যে জিনিসগুলো যায় না, জনগণের প্রত্যাশার সাথে যে জিনিসগুলো যায় না, সেগুলো তুলে ধরবো। সেগুলো যদি না করে তাদেরকে প্রশ্ন করব, প্রেসার ক্রিয়েট করব। কিন্তু আমরা কোন অথরিটি যে আমরা এগুলো নিয়োগ করতে যাব, সেই জায়গায়। তবে সার্জিস, আমি মনে করি যে আপনাদের আরেকটু ওয়াচডগের যে ভূমিকা আপনারা আছেন সেটি আরেকটু কঠোর হওয়া উচিত, কারণ সময় চলে যাচ্ছে। কারণ মানে আনলিমিটেড টাইম কিন্তু এই সরকারকে কেউই দিবে না আর কি। অবশ্যই হেলে দুলে দুলকি চালে যাব, আমরা গণতান্ত্রিক সরকারে ফিরতে চাই খুব দ্রুত। সংক্ষিপ্ত একটা মন্তব্য, তারপরে আমি মাসুম মাহবুব আপনার কাছে যাব। মাহমুদ ভাইয়ের সঙ্গে যা হলো, এটাকে আপনি কিভাবে দেখেন? তার পূর্বে শুধু একটা জিনিস একটু স্পষ্ট করি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে অন্তত প্রথম 1-2 মাস অবজার্ভ করছিলাম যে যেই একটি মানে আমাদের তো সমূলে উৎপাদন করতে হবে একটি ব্যবস্থা, এবং তাদের ওই জায়গা থেকে নতুন করে গোড়া থেকে শুরু করতে হবে। সেই জায়গায় আমরাও 1-2 মাস আসলে অবজার্ভ করেছি, আমরা তাদের অবস্থাটি দেখেছি, এবং এই কারণে কিন্তু প্রথমে আমরা ওইভাবে প্রশ্ন করা শুরু করিনি। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে ওই যে ছেড়ে দিয়েছি বা ওই যে এত অবজার্ভ করা, এই বিষয়টি থেকে এখন প্রশ্ন করা শুরু করতে হবে। এবং এই প্রশ্নের ভাষা, প্রশ্নের যে সাউন্ড, এটি ডে বাই ডে আরো স্ট্রিক্ট হবে, আরো সাউন্ড সেটি আরো বাড়তে থাকবে। সেই জায়গা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে বাংলাদেশের যারা মানুষ রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে চাই। এবং আমাদের মাহমুদুল ভাইয়ের সাথে যেটি হয়েছে, আমরা আজকে একটি জিনিস থেকে অবাক হলাম, রানা প্লাজা শত শত মানুষের মৃত্যুর জন্য যেই মানুষটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, ওই রানা প্লাজার যে মালিক, তার আজকে জামিন হয়ে গিয়েছে। কিন্তু মাহমুদুর ভাইয়ের যে জামিন, সেই জামিনটি হয়নি। বিভিন্ন যে তাদের মারপ্যাচ, আইনের মারপ্যাচ, তাদের যে লাল ফিতার যে দৌরাত্ম্য, যেটি সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সেই চিত্র এখানেও দেখছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, বিগত 16 বছরে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ওই আদালতের চক্কর কাটতে হয়েছে। অসংখ্য মানুষকে, যাদেরকে পটেনশিয়াল থ্রেট মনে করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদেরকে যতভাবে সম্ভব মামলা দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, থানা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, আদালত দিয়ে হোক, নির্যাতনের শিকার করেছে, হয়রানির শিকার করেছে। কিন্তু আজকে এই 24 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন যদি অবস্থা আমরা অন্য কাউকে দেখি, আমরা যেটি গতকালকে দেখেছি যে আমাদের ওই যে তুলি আপার যে ভাই, তার সাথে যেটি হয়েছে, এই চিত্রগুলো যদি আমরা এখন আবার দেখি, আমরা স্পষ্ট করে বলি আমরা কোনোদিন এগুলোর পক্ষে আমাদের রায় যাবে না, এবং এগুলোর বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে প্রতিবাদ জানানোর যে ভাষা এবং যেভাবে জানানোর প্রয়োজন, আমরা সেটি জানাবো। জি, আমরা মায়ের ডাকের তুলির ভাইয়ের ব্যাপারটা নিয়ে আমরা আসবো। এবং শুধু ধরেন রানা প্লাজা না সার্জিস, আপনি যদি দেখেন সকল শীর্ষ সন্ত্রাসী বের হয়ে গেছে। ইভেন কি করোনার সময় যে প্রতারক শাহেদ, রিজেন্টের শাহেদ, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেও জামিনে বের হয়ে গেছে। তো মানে এটা একটা মহোৎসব যাচ্ছে আর কি মনে হচ্ছে, মানে ললেসনেস বা বিচার বিভাগ। জি, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা লক্ষ্য করছি, দেখুন, অনেকে আসলে এটা সত্যি যে বিভিন্ন মিথ্যা মামলায় অনেক নির্দোষ ব্যক্তিকে আদালতে রাখা হয়েছিল, আদালতের মাধ্যমে আসলে আদালতকে অপব্যবহার করে, আমি যদি শব্দটা বলি ইউজ, এটা আরো ভালো শোনাবে, আদালতকে কিংবা থানাকে এক প্রকার ইউজ করে আসলে এই মানুষগুলোকে কারাগারে বন্দী করা হয়েছিল। এটা যেমন সত্য, এমন অসংখ্য অপরাধী, অনেক জঙ্গি গোষ্ঠীর সদস্য কিংবা অনেক আসলে একদম দাগী আসামি, তারাও ওই বিভিন্ন মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়ে ওই কারাগারগুলোতে বন্দী ছিল। কিন্তু আজকে তারা বিভিন্ন নামে বিভিন্ন মানুষকে ব্যবহার করে, টাকা দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার যে তাদের জায়গা থেকে অঙ্গীকার, সেই অঙ্গীকার করে, কিন্তু আমরা এমনও শুনতে পাচ্ছি যে তারা বের হয়ে তাদেরকে একটি বড় আর্থিক সহযোগিতা দিবে কোন একটি গোষ্ঠীকে, তারা বের হয়ে সেই জায়গা থেকে কোন একটি গোষ্ঠীকে ম্যান সাপ্লাই দিবে। এই জিনিসগুলোর অঙ্গীকার করে তারা এই মানুষগুলো ওই
জামিনটি নিচ্ছে এবং কারাগার থেকে মুক্ত হচ্ছে। কিন্তু দিন শেষে এটা তো পুরো দেশের যারা সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, তাদের জন্য থ্রেট। কারণ তারা যে কাজগুলোর সাথে অভ্যস্ত, তারা যে সার্কেলটির সাথে, সিন্ডিকেটটির সাথে অ্যাটাচ, তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তো কখনোই ভালো ছিল না, এবং তাদের রক্তে এটি জেনেটিক্যালি রয়েছে। সেই জায়গা থেকে আমরা কখনোই এটিকে সমর্থন করি না, এবং আমরা আমাদের জায়গা থেকে এটির বিরুদ্ধে কি অবস্থান নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়, আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে সেটি পর্যালোচনা করে আমাদের স্টেপটি নিব। সার্জিস, আমি আবারও আসবো আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। মাসুম মাহবুব, কিভাবে দেখছেন 3 দিনেও মাহমুদ ভাই জামিন হয় নাই, বা সার্জিস যে বক্তব্যটা রাখলেন, আপনার কি মনে হয়? আপনি দেশে থাকেন, আপনি খুব সতর্ক দৃষ্টি রাখেন সবকিছুর দিকে, তো আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন? কমল ভাই, আমি যদি শুরু করতে চাই বিষয়টা মিশরকে দিয়ে। আপনার মনে আছে যে মিশরে একটা বিপ্লব হয়েছিল, সে বিপ্লবটা ছিল হোসনি মোবারককে সরিয়ে ব্রাদারহুডের ডক্টর মুরসি ক্ষমতায় এসেছিলেন। আপনি মিশরের সাথে বাংলাদেশকে মেলাবেন, আপনি চোখ বন্ধ করে আমার বিষয়টাকে একটু খেয়াল করবেন। খুব বিপজ্জনক কিছু তথ্য আমি আপনাকে দিতে চাচ্ছি। যখন দীর্ঘদিনের স্বৈরাচার, যদি আমরা হোসনি মোবারককে বলি, তাকে সরিয়ে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে মুরসি ক্ষমতায় আসে, তাকে 1 বছরের বেশি থাকতে দেওয়া হলো না, 1 বছর পুরোপুরি থাকতে পারল। বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা দাঁড় করে একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসালো, কিন্তু 2 মাসের মধ্যে প্রতিটি মানুষ সমালোচনা করতে শুরু করলো। নাম্বার 2, কেন মুরসির পতন হলো? দেখেন, প্রথমে নূর পার্টি নামে একটা দল, তারা কি বললো যে প্রতিটা মহিলাকে হিজাব বাধ্যতামূলক করতে হবে এবং সকল মাজার ভেঙে দিতে হবে। বাংলাদেশে হঠাৎ করে দেখেন মাজার ভাঙা শুরু হলো। এই যে নূর পার্টি, এটা কিন্তু মিশরের কথা বলছি, বাংলাদেশের নূরের পার্টি নাম। এগুলো ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, তাদের এজেন্সি কিছু কাজ করে খুব ক্লোজলি, এবং ওই সরকারকে বিতর্কিত করার জন্য, ওই সরকারকে চাপে ফেলার জন্য। দেখেন, 1 বছরের মাথায় যখন মুরসির বিরুদ্ধে সেনাবাহিনী নেমে গেল, যে মানুষরা বিপ্লব করে এবং একটা ভোটের মাধ্যমে মুরসিকে ক্ষমতায় বসালে, তারা রাস্তা নামলো না। কেবল ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের জনগণ নামলো, সেনাবাহিনী তাদেরকে মোটামুটি যেভাবে ধোয়াই দেওয়া সেভাবে দিয়েছে। হাজার হাজার ইখওয়ানকে মেরে দিয়েছে, তাদের সকল নেতাকে জেলে ঢুকানো হয়েছে, ফাঁসি হয়েছে, কারো জেলে মৃত্যু হয়েছে। মিনার ভাই খুব স্টাডি করা লোক, কিছু সূত্র হয়তো তিনি তার বক্তব্যে মিলিয়ে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক সে জায়গাটায় নেওয়া হচ্ছে, যে সার্জিস, হাসনাত বা আমাদের আসিফ নাহিদ সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে এক করে নিয়ে আসছেন রাজপথে। দেখেন, আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে হতাশা। ছাত্রদেরকে বিতর্কিত করা হচ্ছে, সেম মিশরে চলে যান। আজকে ছাত্রদের বিরুদ্ধে উঠছে যে তারা ত্রাণের টাকা মেরে খেয়েছে, তারা বলছে টাকা ব্যাংকে আছে, তারা হিসাব দিচ্ছে, অডিটের কথা বলছে। এই যে বিতর্কগুলো কারা ছড়াচ্ছে? আজকে মাহমুদুর রহমানের বিষয়টি দেখেন, মাহমুদুর রহমান কাদের আতঙ্ক? ভারতের, এবং ভারত ঘরানাদের। আসিফ নজরুল কোত্থেকে উঠে এসছে? শাহরিয়ার কবিরদের কোল থেকে। আসিফ নজরুল সাম্প্রতিক সময়, ভালো করে খেয়াল করেন, শেষের দিকে তিনি কি করলেন? একটু ইসলামিক সাজার চেষ্টা করলেন, ফেসবুকে পোস্ট দিলেন, আমি নামাজ পড়ি। আগে কেন সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার পড়া হয়নি, এটি পড়তে গিয়ে আমি নতুন কিছু আবিষ্কার করছি। তথাকথিত আমাদের কিছু ইসলামিক জনতা মনে করলেন তো জামাতের আমির হয়ে গেলেন বা হেফাজতের আমির হয়ে গেলেন। ভারত কি করে? কিছু কৌশলে কিছু ব্যক্তিকে এভাবে, বা যেটা আমাদের পরবর্তী শেখ হাসিনা এই কাজটি করতেন, নিজের কিছু লোককে সমালোচনার জন্য সেট করে দিতেন। তো ভারতের কিছু এজেন্ডা আছে বা কিছু এজেন্ট আছে যারা আমাদের সাথে মিশে কাজ করে, এবং এই ব্যক্তিরা আমাদের সুরে কথা বলে, কিন্তু এরা আমাদের না। যেমন আমাদের ইসলামিক দল, এর মধ্যে বেশ কিছু দল আছে যাদেরকে প্রতিবেশী এজেন্সি পালে, লালন পালন করে। তাদের একটাই কথা, কোনোভাবে ইসলামিক শক্তিকে এক হতে দিবে না। তো মাহমুদুর রহমান এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন, মানুষকে
ফ্যাসিজম শিখিয়েছেন, মানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি করতে হবে শিখিয়েছেন, সংবাদের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরেছেন। একটা পর্যায়ে মানুষ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছে, পরবর্তী তাকে ফেক মামলায় জেলে পাঠানো হলো। এখন সেই মাহমুদুর রহমান দেশে এসে যদি তিনি বসে পড়েন, তাকে তো উপদেষ্টা দিতে হবে। তিনি তো এই উপদেষ্টাদেরকে জ্বালাবেন। এই উপদেষ্টা যেভাবে রাম রাজত্ব তৈরি করেছে, মাহমুদুর রহমান তো তাদেরকে সেভাবে কাজ করতে দেবে না। তাহলে কি করতে হবে? তাকে জেলে রাখতে হবে। শেখ হাসিনা তাকে যেভাবে শাস্তি দিয়েছে, তাকে সেভাবে জেলে রাখেন। যদি মাহমুদুর রহমানকে মুক্ত বাতাসে রাখেন, যদি কনক সরোয়ারকে দেশে আসার সুযোগ করে দেন, যদি ইলিয়াস হোসেনকে দেশে আসার সুযোগ করে দেন, তারা তো বিরক্ত করবে এই সরকার। বিদেশে বসে তারা যতটুকু পারুক হইচই করুক, দেশে আসতে দেওয়া যাবে না। ইলিয়াস কালকে বললো যে আমাদের মামলাকে নিয়ে কি করছে। এই যে ছাত্র বিপ্লব, আমি যখন আজকে কথা বলছিলাম সার্জিসের সাথে, ও আমাকে বলল যে আমরা যে আন্দোলন তৈরি করেছি, এই আন্দোলনের পেছনে কনক ভাই, ইলিয়াস ভাইদের অনেক বড় ভূমিকা আছে। কারণ তাদের বক্তব্যগুলো শুনেছি। আজকে যে যুব সমাজ রাস্তায় নেমেছে, একদম সার্জিস আমার সাথে লাইনে আছে। আজকে যে যুবকরা রাস্তায় নেমেছে, এই বাংলাদেশকে তারা নতুন ভাবে সাজানোর পেছনে কনক সরোয়ার, ইলিয়াসদের, পিনাকিদাদের অনেক বড় ভূমিকা। কিন্তু দেখেন, তাদেরকে দেশে আসতে কোনো সহযোগিতা করা হচ্ছে না। দেখেন, আমি শেষ একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করবো, কারণ আজকে সার্জিসের কথা শুনতে খুব ভালো লাগছে। এরপরে তো মিনার ভাই আছে, আমি যার অনেক বড় ভক্ত। তুরস্কে দেখেন, আমাদের যুব সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে। যখন তুরস্কের 16তে একটা সামরিক কূপ হলো, সেই কূপ মোকাবেলা করলো একেপি, মানে তুরস্কের এরদোয়ানের পার্টি। এক রাতে কয়েক ঘন্টায় প্রায় 350 থেকে 400 মানুষ মেরে ফেললো সেনাবাহিনী। পরবর্তী এরদোয়ান ক্ষমতা ফিরে আসলে, মানে সবকিছু মোকাবেলা করে আসলে, প্রত্যেকটা পরিবারকে তিনি সহযোগিতা করলেন। প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নিলেন, চাকরি দিলেন, তাদের পরিবারকে সামাজিকভাবে মূল্যায়ন করলেন এবং দ্রুত সময়ের মধ্যে বিশাল গ্রুপ সেনাবাহিনীকে, পুলিশকে তিনি সরিয়ে দিলেন। সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া করলেন। এখন বলবেন বিসিএস ছাড়া কি করে নিয়োগ দিবেন বড় পদ? পৃথিবীর বহু দেশে এই সিস্টেম আছে। 3 মাসের মধ্যে একটা শর্ট লিস্টে পরীক্ষা হলো, সেখান থেকে মেধাবীদের নিয়োগ দিলেন, দিয়ে 3 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশে নামালেন, সেনাবাহিনীতে নামালেন। আজকে আমাদের বহু ছাত্ররা যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, অন্ধ হয়েছে, এই পরিবারকে আপনি কজনের খোঁজ নিয়েছেন? কটা পরিবারে অনুদান দিয়েছেন? কটা পরিবারকে চিকিৎসায় আপনি ব্যয় বহন করেছেন? এদের তালিকা এখন চূড়ান্ত হয়। এখন যদি আমরা আমাদের এই যুব সমাজ, দেখেন আনসারের একটা বিপ্লব হলো, দেখলাম পুলিশ ঠিক মতো কাজ করছে না, আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম সেনাবাহিনীকে। কতদিন সেনাবাহিনী, পুলিশ, এরা কি সবাই আমাদের? 16 বছরে যে নিয়োগ পেয়েছে তারা তো এখন অনেকে চুপ, অনেকে আউট। যারা চুপ তারা একটা মরণ কামড় দেবে না শেখ হাসিনার সিগন্যাল পেলে? আপনি দ্রুত মেয়াদে কেন নিয়োগ দিচ্ছেন না? আমাদের মাস্টার্সে পড়া বহু বেকার আছে, অনার্স কমপ্লিট করা বহু বেকার আছে, যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিল মাঠে, যারা এই স্পিরিটকে ধারণ করে, তাদেরকে বাছাই করে আপনি কেন পুলিশে নিয়োগ দিচ্ছেন না? একটা কাজ দেখেন, সরকার প্রত্যেকটা কাজের দিকে তাকায়, প্যাচ লাগায় রাখছে। সব দোষ ছাত্রদের, সমন্বয়কদের আর ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু পেছন দিকে কলকাঠি নাড়ছে কেন এই রাষ্ট্র? মাসুম ভাই, মানে আরেক যে গ্রুপটা ধরেন বাংলাদেশের স্বার্থ দেখে না, সেই গ্রুপটা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং এই সক্রিয় গ্রুপটা এই সরকারকে, মানে প্রথমত সরকারে তাদের এজেন্ট ঢুকিয়েছে, এখন তারা তাদের মাধ্যমে এটাকে নানাভাবে অপারেট করছে। মাসুম ভাই, আমি আপনার শরীফ ওসমান, আজকে আপনারা একটি প্রতিবাদ করেছেন, 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, কি মনে করছেন, কিভাবে দেখছেন? আমরা আমাদের আলোচনা যতটুকু শুনলেন, আপনার পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ। যেহেতু সার্জিস আজকে যুক্ত আছেন, আমি একটুখানি সার্জিসের একটা শব্দ নিয়ে একটু সামনে কথা বলি। যেহেতু আজকে আমরা মানববন্ধন করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তো প্রত্যাশা করি নেই আসলে। এরপরে যেহেতু সার্জিস আছেন, তবুও বলা, প্রথম সারির যারা এই আন্দোলনের সমন্বয়ক, আমি যতদূর দেখেছি, আমার দেখা ভুল হতে পারে, ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। আমি মাহমুদ ভাই দেশে আসা, তার কারাবরণ করা, এখন পর্যন্ত প্রায় 3 দিন কারাগারে থাকা, এই নিয়ে কিন্তু আমি প্রধান সারির কোন সমন্বয়ককে ফেসবুক পোস্ট করতে দেখিনি। এটা হলো প্রথম কথা। এই যে কেন করতে পারলো না, এর কারণ হলো যেহেতু মাসুম ভাই আজকে শহীদ
আহত এদের নিয়ে কথা বলেছেন। গত শোতে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, সুতরাং আমি এই কথাটা না বলে আমি বরং এটুকুন বলি যে যাদেরকে আমরা সমন্বয়ক হিসেবে চিনি মিডিয়ায়, যারা এই আন্দোলনকে সামনে নিয়ে গেছেন, এদের কেউই মাহমুদ ভাই দেশে আসা তাকে রিসিভ করতে কিন্তু যেতে পারলেন না। অনেক ব্যস্ততা আছে নিশ্চয়ই সবার। এরপরে কারাগারে যখন যায় তখনও যেতে পারলো না। এমনকি একটা ফেসবুক পোস্টও তার পক্ষে, আমরা যখন প্রচুর ভাইরাল হয়ে গেল মাহমুদ ভাইকে, আপনারা দেখেছেন আমাদের ইনকিলাব মঞ্চ থেকেও যে আমরা নিঃশর্ত মুক্তি চাই, পুরো গণমানুষ এটাকে প্রচুর শেয়ার করেছে। এই যে করতে পারলো না, এটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। এটা হলো একটা বাংলাদেশ, সেটাকে আমরা বলতে চাই প্রথম আলো সিনড্রোম। হ্যাঁ, দেখেন আমি কথাটা খুব রাফলি বললে, যেহেতু সবাই শুনছে তারপর বলে ফেলি, বাংলাদেশে ফ্যাসিবাদ, তো আমি এটা বারবার বলেছি এবং আবার বলবার চেষ্টা করি, ফ্যাসিবাদ আমরা মনে করি যে হাসিনা পালিয়ে গেছে, সুতরাং ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। আই রিপিট, ফ্যাসিবাদ ক্ষমতা চর্চার ব্যাপার নয়। ফ্যাসিবাদ হলো একটা কালচারাল ব্যাপার, সংস্কৃতির ব্যাপার, যেটা দিনকে দিন মানুষের মননে মগজে গড়ে ওঠে। গত 16-17 বছর ধরে যেই ফ্যাসিবাদ মানুষের মননে মগজে গড়ে উঠেছে, সেখানে শেখানো হয়েছে যে প্রথম আলোর যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, এর মানে প্রথম আলো যাকে ভালো বলে না তার সাথে থাকলে সুশীল হওয়া যায় না, ভদ্র ছেলে হওয়া যায় না, গুড বয় হওয়া যায় না, সুতরাং ওসব করতে নেই। এই যে সফট শাহবাগিতা, এইটা যে আমি আপনাকে মজার ব্যাপার বলি, যেমন বাংলাদেশে যে মাহমুদুর রহমান ফিরল, এটা সব থেকে মন খারাপ তো প্রথম আলো। কারণ হলো প্রথম আলোর এই জন্য তারা সবসময় যে একটা প্রফেশনালিজম মেনটেন করতে চায়। এবার খুললাম ধরা খেলো প্রথম আলো, তো আসলে কি বলবো, যেমন গত 3 দিনে আপনারা দেখেছেন কিনা, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 2021 সালে প্রথম আলো, আই রিপিট 2021 সালে পুরো প্রথম পেজ জুড়ে, আমি বলি জনকণ্ঠ কোনোদিন এটা করে নাই যেটা প্রথম আলো করেছে। তারা বলতে পারে ব্যালেন্স করার জন্য, কিন্তু কোনোদিন খালেদা জিয়াকে ব্যালেন্স করার জন্য কিন্তু প্রথম আলো এটা করে নাই। তারা শিশির ভট্টাচার্যকে দিয়ে তারেক রহমান খালেদা জিয়াকে দিনকে দিন কার্টুন আঁকিয়েছে, ট্যাটার করেছে। তাদেরকে কোনোদিন খালেদা জিয়া বা তারেক রহমান ডেকে বলেছে, এটাও তারা বলতে পারবে না। কিন্তু শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রথম আলো ধরে রেখেছে গল্প। আই থিঙ্ক প্রথম আলো বুঝতে পারেনি যে হাসিনা এভাবে চলে যাবে। তো এই কথাটা আমি কেন বললাম, এই যে বাংলাদেশের শাহবাগিতা, আমরা একটা নতুন স্লোগান আজকে দিয়েছি, এটা আপনাদের সম্মানও জানাতে চাই, যে শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগিতা নিপাত যাক। শাহবাগিতা, শাহবাগ, শাহবাগিতা, এই দুটো যে এক না। শাহবাগিতা যে সারা বাংলাদেশের মননে মগজে বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে আছে, এর বড় প্রমাণ হলো আমাদের সমন্বয়ক ভাই বোনেরা, তারা খুশি হন, তারা নিজেদেরকে সুশীল গুড বয় মনে করতে পারেন যদি তাদেরকে প্রথম আলো, ডেইলি স্টার একটা কভারেজ দেয়, তাদেরকে নিয়ে একটা স্টোরি করে। সুতরাং মাহমুদুর রহমান হলো যথেষ্ট উগ্রপন্থী একজন মানুষ, আর তাকে নিয়ে কথা, একটা হুজুর হেফাজত টেফাজত এরা পর্যন্ত বললে ঠিক আছে, কিন্তু এটা বললে খারাপ দেখা যায়। এই যে মননে মগজে এটা তৈরি করা গেল, এবং সেখান থেকে আমাদের একজন সমন্বয়ক, আমি নাম ধরে বলতে পারি, প্রত্যেককে আমি খেয়াল করেছি, যাদেরকে মানুষ চেনে, তারা কেউ, মাহমুদ ভাই তো হঠাৎ করে, আমরা তো 24 ঘন্টা আগে বলেছি মাহমুদ ভাই আসছেন, তার মা অসুস্থ, একজন বিমানবন্দরে যেতে পারেন নাই। তিনি যেদিন কারাগারে গেলেন সেখানে তাকে কোম্পানি দিতে যেতে পারেন নাই। ইভেন এর পরে একটা ফেসবুক পোস্টও দিতে পারেন নাই। আপনারা এটাকে কোনোভাবে এভাবে এড়িয়ে যেতে পারবেন না, তারা কেউ খেয়াল করেন নাই। কারণ মাহমুদ ভাইকে হাজারো ছাত্র জনতা 24 ঘন্টার নোটিসে আমরা ইনকিলাব মঞ্চ যে আয়োজন করেছি তাকে রিসিভ করার জন্য, সেটা কিভাবে মানুষ গেছে আপনারা দেখতে পেরেছেন। তো আমি আপনাকে একটা কথা শুধু সার্জিসের কাছ থেকে কোট করি, বিপ্লব কিভাবে হারিয়ে যায় দেখেন। সার্জিস হয়তো কনসিয়াসলি বলে নাই, সার্জিসও কিন্তু বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি খুবই অপোজ করছি। কিসের অন্তর্বর্তীকালীন সরকার? এটা কি কোনো অন্তর্বর্তীকালীন সরকার? এখন পর্যন্ত রেকর্ডেড প্রায় 1600 মানুষ শহীদ হয়েছে 3 থেকে 4 দিনে। মানে ক্যান ইউ ইমাজিন? হাজার হাজার মানুষ চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমি গত সেশনে আপনাদেরকে একটা গল্প শুনিয়েছি, এক পরিবারের কিভাবে 3 জন মারা গেছে। কত গল্প এরকম। আপনি এটা এরপর এটা অন্তর্বর্তীকালীন সরকার? আমরা তো বিপ্লব করেছি। সেই বিপ্লবের পর বিপ্লবী সরকার না হয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, বিপ্লব তো তখনই বিহাত হয়ে যায়। আমি আপনাকে একদম নাম ধরে বলতে চাই, একমাত্র আদিলুর রহমান এবং ডক্টর ইউনূস ছাড়া, ডক্টর ইউনূস অন্যভাবে জুলুমের শিকার হয়েছেন, অল্প কিছুদিন জেল খেটেছেন, তাকে 7 তলা পর্যন্ত বয়োবৃদ্ধ মানুষ হাঁটিয়ে উঠেছে, কিন্তু আদিলুর রহমান সত্য প্রকাশের দায়ে জেল খেটেছেন। এই ছাড়া এই যে উপদেষ্টা পর্ষদ ছাত্র জনতার রক্তের উপরে দিয়ে গঠিত হলো, আপনি আমাকে একজনের নাম বলেন যিনি এই ফ্যাসিস্ট আমলে বড় কোনো অন্যায়ের শিকার হয়েছে,
জেল খাটা তো দূরের কথা, তাদের কোনো ক্ষতি হয়েছে? এটা তো গণ এনজিও তন্ত্রী সরকার। আরো যদি খোলামেলা বলি, এটা প্রথম আলোর সরকার, প্রথম আলোর কলামিস্ট, প্রথম আলোর সরকার তারা গঠন করেছে। আমি আজকে মানববন্ধনে একটা কথা স্পষ্ট বলেছি, এই সরকারের বিরুদ্ধে আমরা একটি কথাও এতদিন বলি নাই, বৃহত্তর ঐক্যের জন্য, যে আমরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠন করেছি সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই সর্বনাশের সম্মুখীন হব। কিন্তু আজকে থেকে আমরা একদম নাম ধরে ধরে একজনের বিরুদ্ধে বলা শুরু করছি, ঠিক এই জন্য যে আমরা করেছি বিপ্লব। সর্বপ্রথম এই বিপ্লব বেহাত হয়েছে ফ্যাসিবাদের যে সংবিধান, যে ফ্যাসিস্ট সংবিধান, যেটা বাংলাদেশের কোন গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। এটা আওয়ামী লীগের নিজস্ব, কি বলবো, যে একটা সংবিধান তো নয়, নিজস্ব গঠনতন্ত্রের চেয়ে আরো বাজে কিছু, সেইটা বাংলাদেশের মানুষের নামে সংবিধান নামে চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেই সংবিধানের অধীনে আমাদের এই সরকারকে শপথ নেওয়ার জন্য বলা হয়েছে। সেদিনে তো আমাদের কি হয়ে গেছে, এই চুপ্পু যে হলো বাংলাদেশের সর্বোচ্চ, কি বলবো আপনাকে, মানে সচিবালয়ের, মানে সে কি হতে পারে, সে রাষ্ট্রপতি হচ্ছে। সেই রাষ্ট্রপতির অধীনে আপনি শপথ গ্রহণ করে আপনি তো প্রথমেই সেটা নাই করে দিয়েছেন। এখন আমি আপনাকে যেটা বলি, আপনার যেটা খুবই বাজেভাবে বলতে চাই, আল্লাহ না করুক যদি তাবেদার সেবাদার কোন সরকার আবার বাংলাদেশে ফিরে আসে, যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, আহত হয়ে আছে, আমি আমার মতো সমন্বয়ক সার্জিস হাসনাতদের মতো লাখো তরুণ যারা বাংলাদেশে নেমে এসেছিল জীবনের ভয় উপেক্ষা করে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, একটা ছেলেকে খুব ভাইরাল হয়েছে যে এত ক্লোজ একটা ছেলেকে গুলি করছে, ছেলেটা সরছে না, ক্রিকেটের ব্যাটের মতো সেই গুলি প্রোটেক্ট করছে। মানে মানুষের উপর যে আল্লাহ কি ভর করিয়েছিলেন, অদ্ভুত, মানে আমরা চিন্তা করতে পারি না। তো এই সরকার যদি কলাপস করে, সেই তাবেদার সেবাদার সরকার যদি আসে, আমাদের বাবা মায়েরা এই লক্ষ তরুণের হাড় গরু খুঁজে পাবে না আমাদের দাফন করার জন্য। সুতরাং আমরা এই সরকারের বিরুদ্ধে এতদিন কোনো কথা বলিনি, কিন্তু অবস্থা এমন গেছে আপনি খেয়াল করুন। আমি শুধু আসিফ নজরুল স্যারকে কেন বলবো, এই যে আমাদের সমন্বয়করা এই শাহবাগীপনা, আইডিপি শাহবাগীতে থেকে মুক্ত হতে পারলো না, এই যে আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের যেই সব স্লোগান আমাদের ছেলেরা মেয়েরা লিখেছে, আন্দোলনের কয়েকদিন পরেই সেই স্লোগান গুলোকে মুছে সুশীল সুন্দর সুন্দর কথা লেখা হলো। কেন? এই যে না না এগুলো অশ্রাব্য, এগুলো অশ্লীল। আরে সুশীল সুন্দর কথা বলে গত 17 বছরে তোমরা ফ্যাসিবাদকে নামাতে পারো নাই। আমাদের যেসব ছেলেরা মেয়েরা যে অশ্লীল অসভ্য নোংরা কথা বলে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশ পালাতে বাধ্য করেছে, সেগুলো গালি না তো, সেগুলো তো অশ্লীল না তো, মহাকাব্য, সব থেকে পবিত্র শব্দ, সেগুলিকে মুক্তির করা। আমরা তাদেরকে কি আইডেন্টিফাই করেছি? আমাদের স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই কথা শুনে প্রত্যেকটা মানুষ নেমে এসেছে। 1 মাসের মধ্যে সেটাকে বলা হলো তুমি নও আমি নই, রাজাকার রাজাকার। এই শাহবাগিতা, এই সুশীলপনা আপনাদেরকে কে শিখিয়েছে? এই যে প্রথম আলো, আমি কেন বারবার বলছি প্রথম আলো একটা প্রতিষ্ঠান না, প্রথম আলো বাংলাদেশে একটা সিম্বল, এটা একটা প্যাথোলজি। এই যে শাহবাগীপনা, আমি আপনাদেরকে বলি বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ হয়তো থাকবে না, কিন্তু শাহবাগিতা থাকবে। এই যে সব শাহবাগিতা, এর বড় প্রমাণ আমি বলি, আমাদের সার্জিস পর্যন্ত যখন বলছে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আমাদের যে বর্তমান যারা উপদেষ্টা আছে তারা নিজেদেরকে, আপনি খেয়াল করেন, তারা তো সবাই চাকরি করছে। আইডিপি, আমরা যদি এখন আজকে সরকার কলাপস করে তাদের কি হবে? তারা কেউ হয়তো বিদেশ চলে যাবে, তারা নইলে আবার বাংলাদেশে এসে রেস্ট করবে, বাংলাদেশে তাদের তো কিচ্ছু হবে না। কিন্তু যাদের এই বিপ্লবে যার পরিবারের একজন মারা যায় নাই, আহত হয় নাই, নিহত হয় নাই, সেই স্পিরিট কিভাবে ধারণ করবে? আলী ইমাম মজুমদারের মতো তিনি সব থেকে বড় ইনএবলার, তিনি কি করেই হন? সুতরাং আমরা এটা বলবার চেষ্টা করেছি, মাহমুদুর রহমানকে আগামী 48 ঘন্টার মধ্যে সরকার নিজ উদ্যোগে যদি তার সকল মামলা প্রত্যাহার করে সসম্মানে মুক্তির ব্যবস্থা না করেন, আজকে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম, আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াবো না। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আমি বলেছি যে আপনার কার্যালয়ের সামনে দাঁড়াবো, আমাদের মাথা গুনে লোক গুনে আপনি চিন্তা করবেন না, আমাদেরকে রক্তাক্ত না করে ওখান থেকে আপনি সরাতে পারবেন না। বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখে গেছে। আমি এবং আসিফ নজরুল স্যারকে একটা কথাই বলেছি, এটা বলে আমি প্লিজ শেষ করছি, যে মাহমুদুর রহমান সাহেবকে আপনার দেখতে যদি এত দ্বিধা, তার মাকে দেখতে যেতে যদি আপনার এত দ্বিধা, তাহলে যেই আন্দোলন সংগ্রাম শিখিয়েছেন মাহমুদুর রহমান, সেই আন্দোলনের ফসল হিসেবে আপনারা সরকার হলেন, সেই সরকারের উপদেষ্টা হতে আপনাদের লজ্জা করে না, দ্বিধা করে না, ঘৃণা করে না? আপনাদের এত সুশীলপনা, আপনাদের সেজন্য লজ্জা লাগে না? সুতরাং ইনকিলাব মঞ্চ আজকে যে মানববন্ধন করেছে ছাত্র জনতাকে নিয়ে,
48 ঘন্টা, এবং আপনাদেরকে আমি সেটাও ঘোষণা দিয়েছি, আগামী যে নতুন বাংলাদেশ নির্মিত হবে, এই ফ্যাসিবাদের সংবিধান বিলোপ করে নতুন সংবিধান, জন আকাঙ্ক্ষার যেখানে অভিপ্রায় ঘটবে, প্রতিফলন ঘটবে, সেই সংবিধান না হওয়া পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম করব, সেই সংগ্রাম আমরা মাহমুদুর রহমান ভাইকে মুক্ত করে তার নেতৃত্বে আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। এ পর্যন্ত আবার পরে সুযোগ পেলে বলবো। ধন্যবাদ শরীফ ওসমান। মিনার ভাই, আপনি শুনছিলেন আলোচনা। শরীফ ওসমান বেশ কিছু প্রশ্ন রেখেছেন সার্জিসের কাছে, আমি সেগুলোতে যাব। আপনার পর্যবেক্ষণটা শুনি, আপনি তো যদি আমাদেরকে একটু আপনার অভিমতটা দেন। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। আমি খুব আসলে মুগ্ধভাবে সার্জিসের কথাগুলি শুনেছি। ওনাকে আমি আসলে ফলো করতাম, মানে আমার কি চেঞ্জি জেনারেশনের একজন কি বলবো, একজন উল্লেখযোগ্য তরুণ, যার কথা হয়তো সারা দেশবাসী শুনছে। এবং আজকে আমার খুবই ভালো লেগেছে ওর কিছু কথা। এখন যে একটা প্রশ্ন শুধু সার্জিসের কাছে, প্রশ্ন না, যে একটা অবজারভেশন বা এই জিনিসটা একটু খেয়াল করলে ভালো হবে, যে আমরা হয়তো ফেসিবাদকে আমরা আসলে পরাজিত করেছি, আমরা চাই না ফেসিবাদ আর ফিরে আসুক, ইনশাল্লাহ সেটা আসতে পারবে না। বর্তমান সরকারের কিছু কাজকর্ম নিয়ে কিন্তু আমাদের এখন প্রশ্ন শুরু হয়ে গেছে, বা মনের ভিতর বিভিন্ন সন্দেহ দানা বেঁধেছে। এই একটা দুটা, তাহলে আমাদের সামনে কি ওয়ে আউটটা কোথায়? তাহলে আমাদের যেতে হবে সামনে যে রাজনৈতিক শক্তিগুলো আছে। এই জন্য আমি ইয়াং জেনারেশনকে বলবো, যারা অনেকে সামহাও ডিপলিটিসাইজেশনের শিকার হয়েছে, আসলে এরা অত্যন্ত সুচতুর ভাবে এদেরকে এই দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে আই হেট পলিটিক্স বা এই জাতীয় প্রজন্ম। শরীফ ওসমান যে একটা হাউজের কথা উল্লেখ করলেন, সামহাও ওখান থেকে সবকিছু এসেছে, এটা আমাদের আজকে বলতেই হবে। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, শুধু সার্জিস বা এই নিউ প্রজন্মের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আমরা যেন সেই ডিপলিটিসাইজের শিকার না হয়ে পড়ি। দেশকে চালাতে হবে পলিটিক্স দিয়ে। আমরা যদি, ঠিক আছে, যে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল পার্টিকে আমাদের আপত্তি থাকতে পারে, দরকার পড়লে আমাদের নতুন পলিটিক্স বা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে হবে। আমরা হয়তো আগেও বলেছি, আমরা ওটাকে সাপোর্ট করব, কারণ আমরা চাই দেশটা পলিটিশিয়ানরাই এটা চালাবে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যারা আই হেট পলিটিক্স এর প্রবক্তা, সামহাও তারাই এই দেশটা চালাচ্ছেন এখন। এবং এই যে আজকে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই যে প্রত্যেকটা ফ্যাসিবাদী কিন্তু এরা একটু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে। আমরা যদি প্রত্যেকটা, সেটা সিভিল ব্যুরোক্রেসিতে আছে, মিলিটারিতে আছে, প্রত্যেক জায়গায় দেখেন একটা বিরাট একটা ভেস্টেড, মানে কি কায়েমি স্বার্থবাদী গ্রুপ। কায়েমি স্বার্থবাদী হলো মানে বর্তমান সিস্টেমে যাদের স্বার্থ সংরক্ষিত, এরা কিন্তু একটা কামড় দিয়ে পড়বে। এবং এইটাই দেখা যাচ্ছে। আজকে আপনি প্রশাসনে যান, কালচারাল সেক্টরে যান, ইন্টেলেকচুয়াল সেক্টরে যান, এই ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওই কুমিরের বাচ্চার মতো ওদেরকে আমাদের কাছে নিয়ে আসছে। কাজে আমাদের এখন যে কাজটা করতে হবে, যে যেভাবেই হোক আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা হয়তো সময় ওইভাবে দিতে পারবো না। যদি আমরা যত বেশি সময় দিব, আমাদের ক্ষতিটা কিন্তু বেশি হয়ে যাবে। কাজে যে ছাত্র সমন্বয়ক যারা আছেন, আমি যাদেরকে বলি জনতার সমন্বয়ক, যারা এখনো সরকারে যেভাবে হোক যায় না, এটা একটা ভালো হতে পারে, তা আপনারা একত্রিত হন। তারপরে ইলিয়াস হোসেন ভাই যে একটা প্রস্তাব রেখেছেন, আমরা এটা ইন্টারনালি নিজেদের মধ্যে আলোচনা করেছি, যে বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ, এটা আমরা ইনশাল্লাহ করব। আমরা আপনাদের পাশে থাকব। আমাদের রাজনৈতিক অভিলাষ নাই, তাই বলে আমরা ডিপলিটিসাইজ করব না, আমরা পলিটিক্সকে সঠিক রাস্তায় থাকতে সহায়তা করব। কাজে আপনারা যদি এটার মধ্যে আগে এগিয়ে আসেন, নিউ জেনারেশন মোস্ট ওয়েলকাম। আপনারা যদি জানেন আমাদের সেই জীবনটা শুরু, অনেকের সাথে আমি এটা করি, ওরা মনে করে বোধহয় আই হ্যাভ গট সাম পলিটিক্যালি যে কোনো একটা হয়তো উচ্চাকাঙ্ক্ষা আছে, সেরকম নাই। আমরা বলছি এখানে যারাদেরকে দেখছেন, আমরা তো ইন্টারনালি আমরা কথা বলি, ইনক্লুডিং মাহমুদ ভাই, তারপরে শফিক রহমান, আপনারা তো সবাইকে জানেন, ওনার অনেক সুযোগ ছিল, উনি কোনো কিছুই নেন নাই, কিন্তু একটা জায়গা থেকে পরামর্শ দিয়েছেন। ওনার সম্পর্কে অনেক কিছু খারাপ বলা হতো মানুষের কাছে, যে ওই ধরনের বিএনপি ঘরানার বা দলান্দ এই জাতীয় জিনিস বলা হতো, আমাদেরকে হয়তো সামহাও বলে। কিন্তু আমরা চাই এই পলিটিক্সটা সঠিক রাস্তায় ফিরে আসুক।
জি। তাই এই যে সার্জিস সহ আমার যেটা হচ্ছে আপনাদের কাছে এটাই বলবো যে আপনি প্রথম যাদেরকে হয়তো এদেরকে আসবে না, ফেসিবাদকে আমরা পরাজিত করেছি, বর্তমান সরকারও যদি এটা ফেইলিউর হয় তা আপনাদের ওয়ে আউটটা রাখতে হবে। কাজে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই যে ইয়ার প্রচারণার শিকার হয়েছেন যে সমন্বয়করা এই করে সেই করে। একইভাবে আমি জাস্ট আপনাদের প্রতি এইটুকু মনোযোগ দিতে বলবো যে সামনে যে পলিটিক্যাল পার্টিগুলি আছে আমরা যদি সবগুলিকে ধ্বংস করে দেই, দে আর নট পারফেক্ট, এটা কিন্তু খেয়াল রাখেন। তাদের সেই সুযোগটা দিতে হবে, পরিশুদ্ধির সুযোগটা দিতে হবে। আমরা যদি তাদেরকে ধরি বা আপনাদের মাধ্যমে তাদেরকে এমন একটা জায়গায় মানে আমরা তাদেরকে চিত্রিত করে ফেলি কিংবা তাদের পিউরিফিকেশনের সেই সুযোগটা যদি না থাকে তাহলে তো ডিপলিটিসাইজ এরা উৎসাহিত হবে, পিছনের যে ফেসিবাদ ছিল সেগুলো আবার চলে আসবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, যখন আপনারা পলিটিক্যাল কারণে যদি একজন আরেকজনের বিরোধিতা করতে হয়, একই কথা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। এই মাসুম ভাই যে কথাটা বললেন যে মিশরের উদাহরণ দিয়েছেন, আসলে এটা থেকে কিন্তু আমরা খুব বেশি দূরে নই। যে কোনো সময় তো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। এখানে তিনটা শক্তি, এক হলো ছাত্র সমন্বয়ক, দুই হলো যদি আমরা দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাতকে ধরি, আপনাদের তিনজনকেই কিন্তু করবে, কচুকাটা করে ফেলবে, এটা নো ডাউট। এদেরকে আপনারা হলেন প্রথম শত্রু। কাজেই নিজেদের ভিতরে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এইটার একটা অনুরোধ করব যে আপনারা যেন এই সুযোগটা বাইরে কাউকে দিবেন না। আর কনকভাই যদি আমাকে পরে সুযোগ দেন, আমি ওই যে গণমাধ্যম পরিষদ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, আমার কিছু আবেদন আছে। আমরা আসবো আপনার কাছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের আরো 2-3টা প্রসঙ্গ আছে। যেহেতু সার্জিসকে পেলাম, আমার মনে হয় যে প্রসঙ্গগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলি। এবং সার্জিস, আমি যখন আপনাদের বক্তব্য শুনি, আমি আমাকে আপনাদের বয়সে ভাবি এবং ভাবি যে আপনাদের বয়সে মানে ওই বয়সে আমি এগুলো ভাবতামও না, জানতামও না। মাশাআল্লাহ, ইউ আর ভেরি মাচ ম্যাচিউরড, এবং আপনারা যেভাবে বলেন, আপনাদের যে ভাবনার যে গভীরতা আমরা দেখি, তাতে আমরা খুবই আশাবাদী হই যে ভবিষ্যৎ বাংলাদেশ বা সবকিছু মিলিয়ে। তো সার্জিস, আমাদের ইন্তিকাব মঞ্চ থেকে অভিযোগ করা হলো যে কেন আপনারা মাহমুদুর রহমান আসছে এটা খবর পেয়ে ওনাকে স্বাগত জানালেন না, ওনার জন্য কোর্টে আপনারা গেলেন না, বা এখন পর্যন্ত আপনারা একটা ফেসবুকে স্ট্যাটাসও দেন নাই। এটা কি আপনাদের কি কারণটা, কি পেছনে কি কোনো কারণ আছে? কোনো জাস্ট সংক্ষেপে যদি একটু আমাকে অ্যাড্রেস করে, যেহেতু উনি অভিযোগটা উত্থাপন করেছেন। আচ্ছা দেখুন, প্রথম কথা আমার জায়গা যেটি মনে হয় আসলে যে আমরা সচরাচর রাজনীতিবিদদের যে চরিত্রটি দেখে এসেছি, সেই চরিত্র থেকে আমরা বের হতে চাই, সেই চেষ্টাটি আমাদের সবসময় আছে। আমি যদি আমার কথা এক্ষেত্রে বলি, বা আমাদের অধিকাংশই আমরা এই চিন্তাটি করি সব সময় যে আমরা আজকে যেই পথে আসলে এসেছি, আমরা কিন্তু আজকে থেকে 2 মাস বা 3 মাস আগে এটা কল্পনাও করিনি যে আমরা এই পথটিতে আসবো, কিংবা বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হবে। এবং আমরা যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা জীবনের প্রথম ফেস করছি আসলে। আমি যখন মাহমুদুর ভাই দেশে আসলেন এবং তিনি দেশ থেকে আসলে আত্মসমর্পণের জন্য আসলেন, ততটুকু পর্যন্ত আমি আসলে কয়েকটি জায়গায় ছিলাম। আমার এটি আসলে দুঃখের সাথে বলতে হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অন্তর্বর্তীকালীন যে কিংবা এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেটি রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা কিংবা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, আসলে তাদের যেভাবে কাজ করার কথা আমার শহীদ পরিবারকে নিয়ে, আমার আহত ভাই বোনদেরকে নিয়ে, হসপিটালে যারা শুয়ে রয়েছে তাদেরকে নিয়ে, সেই কাজটি তারা করছেন না। মানে যতটুকু করা উচিত ততটুকু তারা তাদের জায়গা থেকে করছেন না, যত অ্যাক্টিভলি করা উচিত ততটুকু করছেন না। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করি, যাদের ওই রেপুটেশনটুকু রয়েছে, মানুষের সাথে ভালোভাবে মানুষের সাথে কাজ করা, মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাটুকু রয়েছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। তাদের থেকে একটা ফান্ড নিয়ে আমরা হসপিটালে ছুটে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি চিটাগাং গিয়েছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সিএমএইচ এ এখনো 200 জন এমন রোগী রয়েছেন যাদেরকে আসলে তাদের সারা জীবন এই আহত যে ক্ষতটি সেটি নিয়ে সাফার করতে হবে। সেই জায়গাগুলোতে যখন আমরা ছুটে যাচ্ছি, আমার চোখে এটি পড়েনি, এটি আমার সীমাবদ্ধতা, এটি অবশ্যই আমি স্বীকার করছি। যে কোনো সীমাবদ্ধতা স্বীকার করতে গিয়ে আসলে আমি নিজে অনেক ছোট হয়ে যাবো, এটি আমি মনে করি না। বরং আমার এই মানসিকতাটুকু আছে কিনা যে আমি সেটি স্বীকার করছি, এবং সেটি স্বীকার করে পরবর্তীতে সেটি যেন আবার না হয় রিপিটেশন, সেটিতে কাজ করার আমার মানসিকতা আছে কিনা। আমার জায়গা থেকে মনে হয় যে এটি আমাদের রয়েছে, এবং সংশোধনের দ্বারটি সবসময় উন্মুক্ত আছে বলেই
আমরা নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মের চাহিদা অনুযায়ী কাজ করার এবং তাদের সমর্থনটি পাচ্ছি। সেই জায়গা থেকে আমি ওই নিউজটি আসলে তখন জানতাম না যখন তিনি এসেছেন, এবং জেনেছি আসলে আমার জায়গা থেকে যদি বলি যে যখন আসলে তিনি আত্মসমর্পণ করলেন এবং প্রাথমিকভাবে প্রথমবার জামিনটা পেয়েও তাকে ওই জামিনটা, আমরা ভেবেছিলাম যে প্রথমবারই তিনি ওই জামিনটা পেয়ে যাবেন, কিন্তু যখন পেলেন না এবং এটা খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া আসা শুরু করলো, তখন প্রথম আমার চোখে পড়েছে। এরপরেই আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে এটি চিন্তা করেছিলাম যে এই প্ল্যাটফর্মের একজন হিসেবেও তো কোনো নির্দিষ্ট সরকারের দায়িত্বে না থাকি, প্ল্যাটফর্মের একজন দায়িত্বশীলের জায়গা থেকে আমাদের যারা প্রতিনিধি রয়েছে সরকারের জায়গায়, তাদেরকে কিংবা যে জায়গাগুলোতে আমাদের নক করা প্রয়োজন সেই জায়গায় আমরা নক করেছি। তারা তাদের জায়গায় বলেছে পরের দিন হয়ে যাবে। মানে এই চিত্রটি দেখে আমাদের যেটি মনে পড়েছিল ডিবি অফিসে আমাদের যে ঘটনা 6 দিনের, প্রথম দিন যখন নিয়ে গেল, সেদিন নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন সকালে বলছে আজকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা তোমাদের গার্ডিয়ান ডাকো। আমাদের গার্ডিয়ান আসতো সকাল 11টায়, রাত 12টা পর্যন্ত আমাদের গার্ডিয়ানকে বসিয়ে রাখা হয়েছে, দেয় নাই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, প্রত্যেক দিন একই কাজ করা হয়েছে। সেম জিনিসটির কি আমরা জানি না এরকম কোন রিপিটেশন এখানে হতে যাবে কিনা, যে দ্বিতীয় দিনও এই বিষয়টি হয়নি। বলা হয়েছে যে এটি হয়ে যাবে আসলে, কারণ আমরা তো দেখেছি, আগে বললাম যে এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা আসলে এই জায়গাটিতে জামিন পাওয়ার যোগ্য না কিন্তু পেয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা যখন আবারও সেই জিনিসটি রিপিটেশন দেখলাম, আমরা আমাদের জায়গা থেকে বলে দিয়েছি যে এই এক্সকিউজ দেখা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ফাঁকফোকর দেখানো, এগুলো বন্ধ করেন। আপনাদের বুঝতে হবে কোনটা আসলে করা উচিত, কোনটা করা উচিত না। আপনারা যদি এখনোই ফিরতার দৌরাত্ম্য দেখান, সেটি ছাত্র সমাজ আসলে, বাবা ভাই যেটি আসলে বললেন যে সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে, আমি আসলে এই বিষয়ে আপনার সাথে একমত প্রকাশ করতেই পারি যে কোনো অন্যায়ের বিপক্ষে আমাদের সবসময় অবস্থান। তো সেই জায়গায় আমরা অন্তত এই জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই কথাটি আমাদের জায়গা থেকে তুলে ধরতে পারতাম, এবং আমরা আমাদের জায়গায় আমরা মনে করি যে এই কাজটি আমরা আসলে করতে পারি, সেই কাজটি আমরা আমাদের জায়গা থেকে করবো। যে সার্জিস, আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে, যে ধরেন বিপ্লবী সরকার হয়ে গেছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের চেতনা ব্যাহত হচ্ছে। চেতনাকে আসলে যারা এখানে বসে আছেন তারা এটিকে ধারণই করতে পারছেন না। এবং আমি জাস্ট আপনাকে ছোট একটা ক্লিপ দেখাই, তাহলে আমার মনে হয় যে একটু আমাদের আলোচনাটায় জাস্ট ছোট্ট একটা ক্লিপ আমি যদি আপনাকে দেখাই, ডক্টর ইউনূসের শপথের একটা ক্লিপ যদি দেখাই। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। অর্থাৎ আপনি সংবিধানের সংরক্ষণ, রক্ষণ, নিরাপত্তা বিধান করবেন। তো এই সংবিধানে তারপরে 2 মাস শেষ, এই সংবিধানে বলা আছে 90 দিন পরে নির্বাচন দিবেন। নির্বাচন আপনি তো আপনি যে শপথটা নিলেন, এই যে শপথটা পাঠ করলেন, এটা তো শপথ। তো আমার মনে হচ্ছে সার্জিস 3 মাস এখন আপনাকে প্রয়োজন পরে আলোচনা করবো, কিন্তু এই যে 90 দিনের আগেই আমাদের একটা ওয়ে আউট করা, যে বিপ্লবী সরকারে আমরা কনভার্ট হওয়া, এই চুপ্পু বা অন্যান্য যা কিছু আছে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া খুব জরুরি। না হলে এই বিপ্লব ব্যাহত হবে। 18 বছর ধরে যারা সুবিধা নিয়েছেন, এরকম 18 জন যদি উপদেষ্টা মন্ডলীতে থাকেন, তাদেরকে দিয়ে কাজ হবে না। ব্রতী আপা, বেলা আপাদেরকে দিয়ে কিছু হবে না। নূরজাহান বেগমকে তো আমি খুঁজেই বেড়াচ্ছি, স্বাস্থ্য অবস্থা শেষ। ওই গান আছে না, নূরজাহান সিন্ধু নদীতে বেশি, এইটা গাইতে হবে এখন। উনি কোথায়? ওনার কি ভূমিকা? কোথায় উনি? মেডিকেল সেক্টর শেষ, এই যে চিকিৎসা হচ্ছে না, ওনার দায় নাই? অবশ্যই ওনার দায় আছে। সব আওয়ামী লীগের লোকজন বসা আছে, তারা এই ছাত্রদের প্রতি সহমর্মী হবে? ওইভাবে হবে না। তো আরেকটা যেটি কথা, এই যে ধরেন আমরা গতকাল দেখলাম যে মায়ের ডাকের তুলির বাসায় তার বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে যে 2016 সালে নাকি তার বিরুদ্ধে কি ছিল না ছিল ইত্যাদি। তো আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকার সহ সেনাবাহিনীর যে ভূমিকা, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখনো মনে রাখতে হবে হাসিনার অনুগত বাহিনী এখনো শক্তিশালী সেনাবাহিনীর ভেতরে। বিভিন্ন নিউজ মিডিয়ায় হস্তক্ষেপ করা। এনটিএমসি কি পরিবর্তন হয়েছে? হয় নাই। এনটিএমসি যে কাজগুলো করতে, সেই কাজগুলোই অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে। তো সেই জায়গাগুলোয় আমি আপনাদেরকে বলবো যে সতর্কতার সাথে আরো বলিষ্ঠভাবে
আপনাদের ভূমিকা রাখুন, কারণ আমাদের কাছে অনেক খবরই আসে যেগুলো ভালো ঠেকছে না আর কি, ভালো ঠেকছে না। আমার মনে হয় যে এই জায়গাতে জাস্ট এই দুটো বিষয় আপনাকে বললাম, আপনার জাস্ট সংক্ষিপ্ত একটা মন্তব্য দিয়ে আমরা ইলিয়াসের কাছে যাব। আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, বিগত 16 বছরে বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছি 2017 সালে। এরপর থেকে আমরা এমন একটি কালচারের ভিতর দিয়ে আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছে, যেই কালচারটি হচ্ছে যা বলছে তার সাথে একাত্মতা ঘোষণা করা, সহমত বলা, যদি আপনি না বলেন তাহলে আপনাকে ট্যাগ দেয়া, অথবা চুপচাপ একদম মুখে স্টেপ দিয়ে একদম চুপ করে বসে থাকা, এমন একটি কালচারের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। সেই জায়গায় তখন আসলে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা ধীরে ধীরে আপনাদের সহ আমাদের যে ভাইরা আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে, মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যারা এই দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য বাইরে থেকে কথা বলা শুরু করেছে, তাদের যখন এই কথাগুলো বিভিন্ন অনলাইন ভিত্তিক বিভিন্ন টক শো বলি, বিভিন্ন এরকম লাইভ বলি বা অন্যান্য প্রোগ্রাম বলি, এগুলোর মাধ্যমে শোনা শুরু করি, তখন আসলে প্রথম আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি খোরাক সৃষ্টি হয়। তখন আমাদের চিন্তার ভিতরে নতুন করে একটি বৈচিত্র্য সৃষ্টি হয় এবং সেই প্রথম আমরা ওই সহমত শব্দটিকে আবার প্রশ্ন করতে শিখি। সেই প্রশ্নটি, এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা মনে মনে করেছি, এটি সত্য, অধিকাংশ প্রশ্ন আমরা ফেসবুকে লিখে আবার অনলিমি করে দিয়েছি। এটিও সত্য যে অধিকাংশ প্রশ্ন আমরা বলতে গিয়ে থেমে গিয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা ওই প্রশ্নটি করা শুরু করেছি, হোক যে কোনো ফরম্যাটে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে মনে করি, বা আপনারা যারা রয়েছেন দেশ দেশের মানুষের কথা চিন্তা করেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাগুলো তুলুন। আমরা আমাদের এইগুলো, আপনাদের এই আইডিয়া গুলো, নতুন ইনসাইট গুলো রাষ্ট্র পরিচালনার জন্য, দেশের মানুষের জন্য এগুলো আসলে জানতে এবং শুনতে চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা যে বিভিন্ন ভাবে এই যে প্রশ্নগুলো করছেন, বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রেসিডেন্ট চুপ্পু থেকে শুরু করে সংবিধানের বিষয়গুলো, বিশ্বাস করুন এই প্রশ্নগুলো আমাকে এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবাবে, আবার নতুন করে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার জন্য একটি চাপ সৃষ্টি করবে আমার ভিতরে, যেটি আমার আসলে করা প্রয়োজন। আমাকে এই বিষয়গুলো তারা সমৃদ্ধ হতে উৎসাহিত করবে। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে চাই যে আপনাদের এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটি জিনিসকে প্রশ্ন করা, এটি অব্যাহত থাকুক। এবং এটা সত্যি যে ওই মুহূর্তে, ওই দিন 5ই অগাস্ট পরিস্থিতি বিবেচনা এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যদি আমরা হাতে হয়তো 7 দিন সময় পেতাম এই সিদ্ধান্তগুলো হতো না। পরিস্থিতি বিবেচনায় রাত 4টার দিকে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কে হবে। এটা তো রাত 4টার দিকে ভোর 5টায় ফজর আজানের সময় ডিক্লেয়ার করার বিষয় ছিল না। কিন্তু বিভিন্ন দিক থেকে এরকম যে বিভিন্ন অপচেষ্টার নীল নকশার গন্ধ পাওয়া যাচ্ছিল, পরিস্থিতি বিবেচনা অনেক কিছুই করতে হয়েছে, অনেক নামকে অনেক ভাবে দিতে হয়েছে, যেটা ছিল আসলে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন জিনিস চিন্তা করে, বিভিন্ন বিষয় চিন্তা করে। আমরা যারা, আপনারা এটা জানেন যে আমরা আসলে জীবনের প্রথম আমরা এখানে যারা রয়েছে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, ঠেকছি, শিখছি, নিজেকে সংশোধন করছি। তো এই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গাগুলোতে এই কাজগুলো অব্যাহত রাখুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, আমার বাংলাদেশের পতাকার মানচিত্রের জন্য। সার্জিস, আমরা যারা কাজ করছি, ধরেন বিদেশ থেকে আমেরিকা, প্রায় 10 বছর তো হয়ে গেল নির্বাসনে, আমরা 9 মাস জেলে ছিলাম, আমেরিকায় আসছি প্রায় 9 বছর চলছে। তো ধরেন এর মধ্যে ধরেন আমার ছোট বোনকে অ্যারেস্ট করছে, আমার সম্পত্তি গ্রাস করছে, বহু রকমের কিছু করেছে। কিন্তু আমাদের কাজের মূল জায়গাটা হচ্ছে আমার দেশ, আমার দেশকে ভালোবেসেই সবকিছু করা। না হলে আমরা অন্যভাবে অনেক কিছু করতে পারতাম, মানে সেই অনেক সুযোগ ছিল। আপনি জানেন যে ফ্যাসিবাদ নানাভাবে গ্রাস করার চেষ্টা করে। তো আমি চাই যে আপনাদের যেন ব্যর্থ না হন, কারণ এই ব্যর্থতা আর বুকে রক্ত আমরা চাই না, আর মানুষ আহত হোক, মানুষ কষ্ট পাক আমরা চাই না। আপনাদের এই বিপ্লবটা যেন সক্রিয় থাকে। সেনাবাহিনীর যে ভূমিকা, মানে আমি ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার দুজনকে এখন পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রেখে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই যে তারা যে ভূমিকায় ছিলেন সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সমর্থন এখনো আছে। তবে সেটি কয়দিন থাকবে, কয়দিন, আমরা এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য দেওয়া হয়নি। মানে আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, কারণ তারা যতই মহান হন, তারা এই দেশেরই মানুষ, এই দেশের উপরে তাদের কোনো
তাদেরকে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। ইলিয়াস, আপনার কাছ থেকে শুনি, আপনি অনেকক্ষণ ধরে শুনছেন, সার্জিসের সঙ্গে অনেক কথা শুনলেন, মিনার ভাই, শরীফ এবং মাসুম মাহবুব আলোচনা করলেন, আপনার কাছ থেকে আপনার অভিমত একটু জানি আমরা। কনক ভাই, ধরেন বক্তব্য শুনছিলাম, আমি খুব অবাক হলাম যে সার্জিস আলমের এত অভিযোগ, এটা আমাকে খুব অবাক করলো যে তাহলে আমরা মানে কার অপেক্ষায় আছি। আমি তো মনে করতাম যে হয়তো সার্জিসটা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনাদের পছন্দের লোকজনই হয়তো কাজ করছে। আমি না প্রথম আমাকে আপনি বক্তব্য দিতে দিয়েছেন যখন, তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাগুলো শুনে হয়তো সার্জিস কিছুটা রাগ করবে কিনা, হ্যাঁ, যে ইলিয়াস ভাই আমাকে ডাকলো এখানে, ডেকে এইভাবে কথাবার্তা বলছে। তো মানে মানে আমি জানি না, যে আমার এখন মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে 5 তারিখ থেকে আজ পর্যন্ত যেই সময়টা, এই সময়টা শুধুই মাত্র আওয়ামী লীগকে কিছুটা প্লেস করে দেওয়ার জন্য একটা কার্যক্রম চলছে, এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি যেই ছাত্ররা নিহত হয়েছে 5 লাখ টাকা করে তাদের দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো। 5 লাখ টাকা করে কিসের জন্য? বাংলাদেশে প্রতিদিন রিজার্ভ বাড়ছে। যদি আমি বলেছি, এর আগেও বলেছি যে যদি প্রয়োজন আমাদের কাছে টাকা চান, আমরা ফান্ড কালেক্ট করব। আমরা প্রতিদিন অন্তত এক একটা দেশ থেকে 10 কোটি, 15 কোটি, 20 কোটি, যা প্রয়োজন হয় আমরা টাকা পাঠাবো। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, টাকা পয়সা তাদের কাছে কিছুই না। তো আমি যদি নাকি মনে করি যে এই সরকার যে অবস্থার ভেতরে আছে, সেই অবস্থায় থেকে তারা আসলে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চায়, তাহলে এই সার্জিস আলমরাই তো সবচাইতে সবার মানে সামনে ছিল। মানে তাদের কথাই যদি শোনা না হয়, তাহলে সরকার শুনছে আসলে কার কথা? আপনি দেখেন মাহমুদুর রহমান আজকে যে অবস্থার ভেতরে, মাহমুদুর রহমানকে নিয়ে কেন কথা হবে না? মাহমুদুর রহমান কেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে না? মাহমুদুর রহমানকে নিয়ে ত্রিমুখী একটা মানে সমস্যা তৈরি করা হয়েছে। এক হচ্ছে এই যে সাংবাদিকতায় গণমাধ্যমে যারা আছে, সেই সাংবাদিকরা তো এতদিন মাহমুদুর রহমানকে দেখতে পারে নাই, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে এখন যারা উপদেষ্টা আছে তাদের ভেতরে অনেকের ধরেন পেটে লাথি পড়বে, কারণ মাহমুদুর রহমান তো এখন সত্য কথা বলবে, যা সত্য সেটা লিখতে যাবেন, অথবা তিনি উপদেষ্টার পদেও যেতে পারেন। এসব নিয়ে তাদের ভেতরে একটা সমস্যা তৈরি হতে পারে। আলী ইমাম মজুমদারদের এই একটা সমস্যা আছে, আর ভারতের সমস্যা তো আছেই। আপনি সব জায়গাগুলোতে যদি এখন দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ভারতই বসে আছে। আমি যখন কথা বলছিলাম মানে শুনছিলাম যখন, ওই সময় আমাকে একজন কয়েকটা লিঙ্ক পাঠালো, আমি লিঙ্কটা আগেই চেয়েছিলাম, সেই লিঙ্কগুলো পাঠালো যে কোন কোন টেলিভিশন পত্রিকা আজকে নিউজ করেছে যে পাহাড়ে একজন শিক্ষককে গণধোলাই দিয়ে মারা হয়েছে। কেন জানেন? ওই শিক্ষক নাকি একজন পাহাড়ি মেয়েকে ধর্ষণ করছিল। আমি এখন পর্যন্ত সময় টেলিভিশন আর হচ্ছে কালবেলা, এই দুইটা নিউজের লিঙ্ক দেখলাম। সময় টেলিভিশনের এত সাহস, এখনো পর্যন্ত তারা কমল দেখে তাদের টেলিভিশনের সাথে রেখেছে। তারা এখন নিউজ করেছে যে একটা মেয়েকে গণধর্ষণ, একজন শিক্ষক মারা গেল। টেলিভিশনের কোথাও আমি কোনো বক্তব্য পেলাম না, কারো কোনো অভিযোগ পেলাম না। ওই শিক্ষকের পরিবার কিংবা ধর্ষিতার পরিবার কারো কোনো অভিযোগ নাই। কতগুলো পাহাড়ি চাকমা তারা মানে পাহাড়িরা তারা মারছে। এই পাহাড়ে যারা মানে উদ্বাস্তুর মতো যারা এখানে বিভিন্ন সময় এসে ঢুকে পড়ে, তারপরে এখন নিজেদেরকে আদিবাসী তারপরে বাংলাদেশি মনে করছে। তারা আদিবাসীও না, উপজাতীয় না, বাংলাদেশীও না। এরা এখানে এসেছিল, এদেরকে ওইখান থেকে তাড়াই দিতে হবে। যত দ্রুত তাড়ানো যাবে পাহাড় তত দ্রুত স্বাভাবিক হবে। তারা আজকে তাকে গণধোলাই দিয়ে মেরেছে। আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছে সে ওইখানে থাকে, সে বলছে যে ভাই এই শিক্ষক অত্যন্ত সম্মানিত একজন মানুষ, সে এই পাহাড়িদের বিরুদ্ধে কথাবার্তা বলতো, পাহাড়ি যে বাংলাদেশিরা যারা ওইখানে আছে তাদের বিভিন্ন অধিকার নিয়ে তিনি কাজ করতেন, তাকে গণধোলাই দিয়ে আজকে মারা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন আজকে নিউজ করেছে যে ধর্ষণের দায়ে গণধোলাই দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের গণমাধ্যম। এর কারণ কি? এর কারণ হচ্ছে কালবেলা এখনো সন্তোষ চালাচ্ছে, এই সময় টেলিভিশন এখনো রয়ের দ্বারা পরিচালিত হচ্ছে, এই কারণে এইসব সংবাদ হচ্ছে। এখন আমি তো আর আমার পক্ষে তো আর সব বিষয় নিয়ে কথা বলা উচিত না, কথা বলা সম্ভব না। আমি মনে করি গণমাধ্যম ঠিক হওয়া সবার আগে প্রয়োজন, এবং ওই দিন 1 সপ্তাহের ভেতরে আমি মনে করি আমাদের ফোর্স কাজ করতে হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সাথে আমার এই বক্তব্য যারা যারা শুনছেন, আমরা প্রয়োজন আমি ফেসবুকে একটা গ্রুপই তৈরি করব,
যারা কিনা এটার সাথে সংযুক্ত হবেন, আমাদের এই গণমাধ্যম অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ যেটা, সেখানে আপনাদের প্রিয় সব মানুষেরাই থাকবে। আজকে শরীফ উসমান হাদি ভাইয়ের সাথে আমার প্রথম আমাকে যদি আজকে পুরস্কার দিতে বলেন, এখানে এটাকে একটা ডিবেট হিসাবে ওনার বক্তব্য আমার সবচাইতে ভালো লেগেছে। তো এই তেজোদ্দীপ্ত এতগুলো মানুষ একসাথে কাজ করবে আর সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে আমরা যা করেছি সেটাই করবে, এটা ওয়ে না। আপনারা ওয়ে আউটের যে পদ্ধতি চাচ্ছেন, আমি মনে করি প্রথম দিন আমরা ওই মালিক পক্ষকে বলবো যে আপনার এখানে এই দালাল আছে, এই দালালদেরকে সরাইতে হবে। পরের দিন যদি না সরায় সেখানে যেতে হবে, বাইরে দাঁড়ায় সেখানে মানববন্ধন হবে, গ্যাদারিং হবে, যা করা সেটা হবে। পরের দিন অফিসের ভেতরে ঢুকে যাব, এটা হচ্ছে পদ্ধতি। ঢুকার পরে নিতে পারবেন। আমি আপনার মধ্যে একটু ইন্টারাপ্ট করতে চাই, কাইন্ডলি একটা মিনিট প্লিজ। জি বল। একটু আমি আপনাকে ডিস্টার্ব করলাম এই জন্য ভাই, আপনি পিনাকি দা, ভাই, আপনারা যারা বাইরে বসে যুগ ধরে যুদ্ধটা করছেন, ধরেন আমি ফ্রাঙ্কলি বলি, আমি ছোট মানুষ হিসেবে প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে গেলেন আমেরিকায়, আমি খুব ভেবেছিলাম যে অন্তত তিনি আধা ঘন্টার জন্য হলেও বলবেন যে পিনাকি ভাই দাদা শুরু করে ইলিয়াস, কনক সরাই, পুরো গ্রুপটা যারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষকে, তাদের জন্য অন্তত এক কাপ চা খাবেন এবং আপনাদের কথা শুনবেন, এটা আমি খুব প্রত্যাশা করেছিলাম টু বি ফ্রাঙ্ক। তো এটা তো হলোই না। আমার একটা পরামর্শ হলো, দেখেন মূলধারার গণমাধ্যম বলতে যে বাংলাদেশের একটা ব্যাপার ছিল, ওটা কিন্তু ভেঙে গেছে। পুরো মূলধারা গণমাধ্যম এটা তো গণমাধ্যম না, এটা তো ফ্যাসি মাধ্যম। এই যে নতুন মাধ্যম আপনারা তৈরি করলেন, আপনাদের প্রতি পরামর্শ, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিন্ন ধারার মানুষ হোক, কিন্তু যারা মুক্তিকামী মানুষের পক্ষে ছিলেন তারা আপনারা অতি দ্রুত একটা প্ল্যাটফর্ম ঘোষণা করুন। আপনারা ওখানে বসে কারা বাংলাদেশের গণমানুষের বিপক্ষে কথা বলছেন, কোন সাংবাদিক, কোন মিডিয়া, কোন হাউস, আপনারা সুনির্দিষ্ট ভাবে একদম প্রফেশনালি আপনারা তাকে ডিটেক্ট করবেন, 3 দিন সময় দিবেন, বলবেন যে একে এখান থেকে সেট করতে হবে। যদি তারা না করে, আমি বলতে আমাদের ইনকিলাব মঞ্চ সকল ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা একদম নিয়মতান্ত্রিক উপায়ে সেই হাউজের সামনে দাঁড়াবো, যতক্ষণ না পর্যন্ত মুক্তিকামী মানুষের বিপক্ষে যারা দাঁড়িয়েছে সেই কালচারাল ফ্যাসিস্ট তাদেরকে যতক্ষণ না পর্যন্ত সেট করা হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা দাঁড়াবো। আপনারা প্লিজ সমন্বিত আকারে এই প্ল্যাটফর্মটা ইনশাল্লাহ ঘোষণা করুন এবং বিপ্লবের ফসল বাংলাদেশের মানুষের ঘরে ওঠার আগ পর্যন্ত প্লিজ আপনারা হতাশ হবেন না। এবং আমি চাই আপনারা বাংলাদেশে না আসুন। টু বি ফ্রাঙ্ক, আপনারা বাংলাদেশে আসলে এই কাজটা আপনারা এভাবে করতে পারবেন না। যেদিন আমরা বলবো যে আপনি পিনাকি দা, কনক সরার ভাই সবাই একদিন এক ফ্লাইটে আসেন, আমরা লক্ষ জনতা আপনাদেরকে রিসিভ করব নতুন বাংলাদেশে। সেই পর্যন্ত আপনাদেরকে লড়াইটা করতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই শরীফ ওসমান এই লড়াই অব্যাহত থাকবে। আমরা যদি নাকি প্রয়োজন হয় আরো 5 বছর পরে আসবো, যদি প্রয়োজন হয় 2 দিন পরেও আসবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যেই কাজটা করার জন্য যা প্রয়োজন সেটা তো এখান থেকে করা সম্ভব। আমাদের সেই লোকবল আছে। টেলিভিশনের মালিক, সম্পাদক যারা এখন দালালি করছেন, যদি মনে করে থাকেন যে আপনারা এইভাবে তাংনাং করে তারপরে সরকারকে কয়দিন সময় দিবেন, প্রথম আলোর এই গুটিবাজি দিয়া তারপরে দেশ চালায় যাবেন, ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে জানাজার মধ্যে এসে উপস্থিত হবেন, এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। আমি তো বললাম যে আমরা হাতি ভাই, আমরা 1 সপ্তাহের ভেতরে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে অনেক কাজ করছি অলরেডি। মিনার ভাই, আমি, কনক ভাই এবং এখানে থাকা অবস্থাতেই এটা করা আমরা নিয়ে আলোচনা হয়েছে। মুশফিক ভাইয়ের সাথেও এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। তো আমরা এটা খুব দ্রুতই করছি। এবং আমি বলবো সব শেষ কথা যেটা, যে অন্য সেক্টর এগুলোকে এমনিকেই ঠান্ডা করা যাবে। আগে গণমাধ্যমের কথা বলে নেই। গণমাধ্যমে এখন পর্যন্ত যারা আছেন, যদি জাঙ্গা টাঙ্গা নিয়ে, যদি মান সম্মান নিয়ে যদি রাস্তায় বাইর হইতে চান, তাহলে আগে থেকে ভাগা পড়েন। আর যদি নাকি আপনাদেরকে বের করতে হয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, সেটার জন্য কেউ দায়ী থাকবে না। আর যদি আমরা এটা করবো দেখে যদি কেউ আবার এখানে সুশীলগিরি মারাইতে আসেন না, এটা আইন শৃঙ্খলা হোক আর যেই হোক, যে অথরিটি হোক, মারাইতে আসেন না, আমরা কিন্তু এখনো নিউ ইয়র্কে আছি, এটা মাথায় রাখতে হবে। সো এত ফাল পাড়ার কিছু নেই। আমরা যা চাই সেটা ন্যায্য জিনিস চাই, জনগণ যেটা চায় সেটা চায়। এবং আমি সবচাইতে সবার আগে যেটা বলবো যে এই যে যারা এখনো আহত নিহত আছে তাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। আমি কালকে আমার যে পত্রিকা নতুন করে চালু করছি, বাংলা এডিশন, সেখান থেকে আমি একজনকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছিলাম। অনেক মানুষ এখনো পর্যন্ত, অনেক মানুষ এই জায়গায় এই ইয়েতে আছে। তো এইটা তো হইতে পারে না। যারা বলছিলাম যে নূরজাহান বেগম নামে জনৈক মহিলাকে স্বাস্থ্যের দায়িত্ব দেয়া আছে, যে স্বাস্থ্যের বোঝে না, স্বাস্থ্য বানানো জানে কিনা আমার সন্দেহ আছে।
মানে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকে সে পুনর্বাসন করতেছে। ভাই আপনার কি মনে হয় যে যারা হাসিনার দ্বারা সুবিধাভোগী, হাসিনার দ্বারা মানে কোটি কোটি টাকা কামাইছে, ডিউটি না করেও টাকা নিয়ে গেছে, মানুষের উপর টর্চার করছে, তারা এই আহত ছাত্রদের চিকিৎসা দেবে? দেবে না। তারা বলছে আরো ড্যামেজ করবে সেখানে। মানে সরকার কিন্তু গায়ে হাওয়া লাগায় ঘুরতেছে। এবং আপনি আজকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজকে সকালবেলাতেই আমি একটি অনুষ্ঠান প্রচার করতে দিয়েছি। দর্শক যদি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি অনুষ্ঠান, একজন বিশেষজ্ঞ যিনি চিড়িয়াখানা নিয়ে গবেষণা করেন, টোটাল একটা ধারণা আপনারা পাবেন। এবং সাম্প্রতিক সময় ভারতে আওয়ামী লীগকে পুনর্বাসনে পার্বত্য অঞ্চল নিয়ে ভারত নিয়েছে। এবং ভেরি আনফরচুনেটলি আমাদের উপদেষ্টাদের অনেকেই যারা ওই যে এনজিও বাজি করেন, সেই এনজিওর কিন্তু একটা ভালো সেক্টর হচ্ছে এই উপজাতি, আদিবাসী, এদেরকে নিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা আছে। কিন্তু তো বর্তমান উপদেষ্টা পরিষদে কিন্তু এই জাতীয় লোকজন আছে, সেটি আমরা আলোচনায় এনেছি। আপনারা যদি দেখেন আপনাদের ধারণা ক্লিয়ার হবে। এবং এই জাতীয় উপদেষ্টাদেরকেও সতর্ক করতে চাই, পার্বত্য চট্টগ্রাম তোমার বাপের ইয়ে না, তালুকদারি না, তুমি ব্যবসা করবা, দেশ বেচা দিবা। ভাই মানে এত বিরক্ত লাগে, বিশ্বাস করেন। ভাবছিলাম ওকে শান্তি পাবো এই হাসিনার পরে, এখন দেখি আরো খারাপ অবস্থা আর কি। এক একটা মানে কি বলবো, মানে বালখিল্য আচরণ, সব এক একটা ভাব ধরে বসে আছে মহাজ্ঞানী। এদের হাত থেকে এখন মুক্ত করা আরেক কাহিনী হয়ে গেছে আর কি। এবং শরীফ ওসমান, আপনারা যেভাবে চেষ্টা করছেন, যে বক্তব্য, তার যে স্পিরিট আমি দেখলাম, তাতে আমি আশাবাদী যে তারা নিশ্চয়ই ব্যাপারে হস্তক্ষেপ করবেন। আমার মনে হয় যে মিনার ভাই, আপনার কাছ থেকে আমরা লাস্ট রিমার্কটা একটু শুনি। জি হ্যাঁ, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ যেটা, এটা সম্পর্কে যেহেতু ইলিয়াস ভাই এবং আমাদের উসমান ভাই যে কথাটা বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয়। হয়তো বলতে পারে যে ফ্রিডম অফ স্পিচকে কি আমরা ব্যাহত করতেছি, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাদেরকে এটা আমরা বাদ দিতে চাচ্ছি যে আপনার ফ্রিডম অফ স্পিচকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাচ্ছে। এটা কোনো মুক্ত কোনো গণমাধ্যম তখন ছিল না। যারা এই কাজগুলি করেছে তাদেরকে কিন্তু, যদি এরা ক্রিমিনাল, কাজে এই ক্রিমিনালকে আইসোলেট করে ফেলতে হবে। এরা যদি না করে ভবিষ্যতে অতি সত্বরই আবার আমাদের সেই একই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই কারণেই কিন্তু এই কাজটা করা। কাজে আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, আমরা এই আবেদনটা আগেও করেছিলাম যে আপনারা প্রত্যেকটা, যে আমরা 5 জন, মনে করেন একটা কলেজে 5 জন টিচার আছেন, আপনারা 5 জনে বসে একটা করেন, গণমাধ্যম পরিষদ আমরা যেভাবে করছি এটার একটা ব্রাঞ্চ করেন। এটাকে কোনো নেতৃত্বের কিছু নাই, এটা দেশকে বাঁচাতে এগিয়ে আসুন। এই ছেলেরা এগিয়ে এসেছে, সমন্বয়কদের কথা শুনলেন, আমরা আসলেই আশাবাদী। কাজে সবাই যদি আমরা এদেরকে সহযোগিতা করি, ইনশাল্লাহ এই দেশকে কেউ আর ওই আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে না। কিন্তু এটা শুধু যদি মনে করেন এই দায়িত্বটা আরেকজনে করবে, আপনার করার দরকার নাই, এটা কিন্তু মারাত্মক একটা আমাদের ভুল হবে। কাজে সবার প্রতি অনুরোধ, আপনারা যে যেখানেই আছেন, এই যে সিভিল সোসাইটির পার্ট, আপনি কলেজের শিক্ষক হন, স্কুলের শিক্ষক হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই হন, আপনারা এটাতে এগিয়ে আসুন। আমরা যখন একসাথে এই কাজগুলি করবো, ইট উইল বি এ গ্রেট ফোর্স, যে ফোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এদেরকে প্রতিহত করতে পারবো। মিনার ভাই, আপনাকে ধন্যবাদ। শরীফ ওসমান, আপনার শেষ মন্তব্যটা শুনি। জি, আমি শেষের একদম সংক্ষেপে যেটা বলতে চাই, আসলে সার্জিস তো চলে গেল, মানে এটা ভালো লাগলো অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা এবং নতুন করে শেখার অন্তত মানসিক এটা অবশ্যই গুড সাইন। তো আমি এটা ধন্যবাদ জানাই। আর যেটা আমার বলবার ইচ্ছা সেটা হলো, আপনাদের লড়াইটা আসলে নতুন করে শুরু হলো। এটা হলো আমার আসলে কথাটা খুবই ক্লান্তিকর, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত একটা লড়াই করলেন। তো এটা কনক সরোয়ার ভাই আজকে আসলে মনে করিয়ে দিলেন, নইলে আমিও আজকে বলবো করে যে আপনার বোন পর্যন্ত যেভাবে বাংলাদেশে গ্রেফতার হয়ে জুলুমের শিকার হলো, মানে আপনার জায়গা থেকে, তো এরকম তো আসলে বাংলাদেশের প্রতিটা মানুষই। তো আমি যেটা আসলে বলতে চাই যে আমাদের এই যে আরবান মিডল ক্লাসের মধ্যে একটা, এই যে একটু সে রবীন্দ্রসঙ্গীত গাবে, একটু ছায়ানটে যাবে, এরপরে এই যে হুজুর টুজুর মারা গেলে এগুলো রাইট না, মানে যেগুলোকে অনেকটা আমি বলতে চাই যে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেক আগের যদিও, তো ওইটাই আসলে যে মানে আমি যেগুলো করব এগুলো হলো অ্যাকনলেজ করা তোমার হলো দায়িত্ব, আর তুমি যেগুলো বলবা এগুলো হচ্ছে উগ্রবাদী কথাবার্তা। তো আসলে একদম ফ্যাসিবাদের গোড়ার ন্যারেটিভকে ভাঙতে হবে, মানে ফ্যাসিবাদের অর্ধেক রেখে বাকি অর্ধেক আমরা আবার পলিশ করব, এটা হবে না।
আমাদের যেটা করতে হবে, গত দীর্ঘ সময় যেই ফ্যাসিবাদের যেই ন্যারেটিভ গুলো নির্মিত হয়ে বাংলাদেশকে এভাবে করা গিয়েছিল, সেই ন্যারেটিভ গুলো ভেঙে দিতে হবে। আর সব থেকে বড় ন্যারেটিভ তো আমরা ভেঙে ফেলেছি যখন আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা বলে বাংলাদেশের মানুষ নেমে এসেছে, রক্ত দিয়েছে। সুতরাং এখন আর আমাদের সুশীল হওয়ার কোনো সুযোগ নেই, আমরা ইনসাফের মানুষ হবো। আই রিপিট, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের নাগরিক এবং ইনসাফ নিশ্চিত করব। ইনসাফের বাংলাদেশের জন্য আমরা নতুন একটা সংগ্রাম করব। এবং সর্বশেষ বলতে চাই, আমরা একটা অভ্যুত্থান করেছি, বিপ্লবের কাজটা সম্ভবত এখন আমাদের সবাইকে মিলে শুরু করতে হবে। সেটা আগামী 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত, ফসল না আসা পর্যন্ত আমাদের কামড় খেয়ে পড়ে থাকতে হবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আপনাদের জন্য দোয়া করি। আর বাংলাদেশের জনগণ নিশ্চয়ই তাদের কাছে, মানে তারা তো আমাদের সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ওসমান, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং পাশাপাশি আমি প্রসঙ্গটা বলতে যেও ভুলে গেছি, আমাদের এই যে বদমাশ, এই যে মঞ্জুরুল হাসান বুলবুল, আমাদের ডিবিসি টেলিভিশনের ইকবাল সোবান চৌধুরী, বিএসএস এর ওমর ফারুক, তারা এখনো বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কেন, কোন মানে ড্যাডি তাদেরকে রক্ষা করতেছে ইউনূস সরকারে আমি জানি না। নিশ্চয়ই কেউ না কেউ আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, তারপরে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আনটাচড, এমন একটা অবস্থা আর কি। তো এইসবের কোনো সুযোগ নাই বাংলাদেশে। যদি কোনো উপদেষ্টা যদি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আইনের বাইরে যে কাজ করেন, তাহাকে আমরা ল্যাংটা করিয়া ছাড়িয়া দিব, এ ব্যাপারে তারা প্রস্তুত থাকবেন। অর্থাৎ ছাত্র জনতার এত আত্মত্যাগ বা এত রক্ত বিসর্জনের পরে, এত রক্তের পরে আপনারা ক্ষমতায় যে মহামানব হয়ে যাবেন, মহাপুরুষ হয়ে যাবেন, সেই সুযোগ নাই। আপনাদেরকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের প্রতি অনুকম্পা দেখান, নিজের স্বার্থ বিবেচনায় কাজ করেন, তাহলে কিন্তু পরিণতি সুখকর হবে না। সেটি আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারেন। তো আজকে আমাদের অতিথিরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে মাসুম মাহবুবের নেটের সমস্যা হচ্ছিল, সার্জিসও বিদায় নিয়েছেন। তারপরে আমি ধন্যবাদ জানাই, তারা অনেক সময় দিয়েছেন, ইলিয়াসেও অনেক সময় দিয়েছেন। প্রত্যেকের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমরা কাল পরশু আবারও বসবো, আবারও আলোচনা করবো, সার্বিকটা পরিস্থিতি রিভিউ করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সংগ্রাম চলছেই, সংগ্রাম চলবেই। এবং আগামীকালের মধ্যে যদি মাহমুদ ভাই, আশা করি তিনি মুক্তি পাবেন। যদি মুক্তি পাওয়া না যায়, তাহলে এই জাতীয় আইন উপদেষ্টার আমাদের কোনোই দরকার নাই। আসিফ নজরুল যতই জ্ঞানী হন, তিনি তার জ্ঞান কপচান, লেখেন, বই প্রকাশ করেন, প্রথমায় বসে বসে বই বেচেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের আইন উপদেষ্টার যে পদ, সেই পদের জন্য আপনি আসলে ইনক্যাপাবল একজন মানুষ। আপনি বই পড়তে পারেন, আইনের ছাত্র বানাইতে পারেন, কিন্তু আইনের যে প্রায়োগিক দিক, সেই জায়গায় আপনার উপদেষ্টা হওয়ার মতো, আইন উপদেষ্টা হওয়ার মতো আসলে যোগ্যতা যথেষ্ট ঘাটতি আছে। আশা করি আপনি নিজে নিজে বিদায় হবেন, নাহলে আপনাকে বিদায় করার সার্বিক পরিস্থিতি আমরা তৈরি করবো ইনশাল্লাহ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।